আজকে আমরা নতুন একটা ফোল্ডার নিয়েছি, এটা একদম খালি ফোল্ডার। আমরা নতুনভাবে একটা ফোল্ডার নিয়েছি। এই ফোল্ডারের মধ্যে আমরা এখন কিছু কাজ দেখব। কাজ দেখার আগে আপনাদের একটা স্ট্রাকচার দেখাবো। আগে কাজটা দেখানি, তারপর স্ট্রাকচারটা দেখা, যখন বুস্টারে ঢুকবো তখন দেখা। আমি একটা ফাইল নিলাম index.html। আপনাদের হোভারটা দেখানো হয় না, হোভারের কাজটা দেখানো হয় নাই, এই জন্য হোভার কাজটাকে দেখায়নি। থেকে শুরু করলাম, যা আছে থাকুক, এটাকে ওপেন করে নেই। আরেকটা ফাইল লাগবে, style.css। আমরা কি স্টাইলটাকে লিঙ্ক করে নেই নাকি? লিঙ্ক করে নিয়েছি। এখন দেখেন আমাদের হোভার জিনিসটা কি জানেন? হোভার জিনিসটা হচ্ছে কি, আমরা যখন দেখবেন বিভিন্ন মেনুতে বা কোথাও যখন আমরা মাউসটা যখন এটার উপরে নেই, আমরা যখন মাউসটা যখন মনে করেন একটা মেনু বা কোনো একটা লেখার উপর বা কোথাও যে মাউসটা নেই, তাহলে একটা ইফেক্ট দেয়। হয়তো কালার চেঞ্জ হয়, অথবা ফন্ট একটু বড় হয়, অথবা ফন্টটা চেঞ্জ হয়, অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, বিভিন্ন রকমের ইফেক্ট দেয়। বেশিরভাগ সময় দেখেন আমরা যখন মেনুটা থাকে, মেনুর উপরে যখন নেই, তো দেখবেন যে একটা পেছন থেকে যখন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে বা কালারগুলো চেঞ্জ হয়। কে জানি বলছিল একদিন যে ওই কাজটা কীভাবে হয়। আমি ওটার জন্যই এখন কি নেওয়া যায়, ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে এখানে কি লিখে দেবো, ধরেন লিখলাম সময়, লিখলাম, শুধুমাত্র একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে দেখেন আমাদের এখানে একটা হোম আসছে, হোম লেখাটা চলে আসছে। এটাকে যদি আমি ডিজাইন করতে চাই, এখন যেহেতু আমাদের শুধু একটা এ আছে, এটাকে ধরে নিলাম, ধরে নিয়ে এটাকে বলে দিলাম টেক্সট লাইন সেন্টার। ও সরি, এটা তো ইনলাইন ট্যাগ তো হবে না। আর এটাকে কী করতে, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। কি না না না, ওটা ডিসপ্লে করতে হবে আর কি, ইনলাইন ব্লক করে দিতে হবে। আমি এটার উপরে না, এখানেই থাকুক। আমি টেক্সট ডেকোরেশন করছি মূলত এটা যাওয়ার জন্য, এই দেখেন, হ্যাঁ এটা যাওয়ার জন্য করছি আর কি। ওটা তো দেখানোর প্রয়োজন নেই, এই জন্য আর কি। আমি তো শুধু আপনাকে হোভারটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। ফন্ট সাইজ দিলাম মনে করেন 20 পিক্সেল। এটার মধ্যে পেডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন কি দিলাম, ঠিক আছে। আমরা যদি এটাকে আরেকটু পেডিং যদি বাড়ায় দিতে চাই, এবার 15 পিক্সেল দিলাম, এটা বড় হয়ে গেছে। এখন যখন আমি এটার উপর যখন মাউস আনছি, এটা কোনো পরিবর্তন হচ্ছে? কোনো ইফেক্ট হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমি এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটা হোভার দেব। হোভার দেওয়ার জন্য মনে করেন এখানে লিখলাম অ্যাঙ্কর ট্যাগ কোলন SOVER হোভার, যে হোভার দিলাম। হোভার দিয়ে আমি বলে দিলাম যে যখন এটা হোভার হবে, তখন আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন চেঞ্জ করে দেবো। যখন মাউসটা নেবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, হ্যাঁ গ্রিন দিয়ে দিলাম নাকি। আমি যখন এটার উপর নেবো, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে কি গ্রিন। আর হ্যাঁ গ্রিনই করে দিই। এখন আবার দেখেন, এখন যখন আমি এটাতে আসবো, দেখেন বুঝতেছে, আমি যখন মাউসটা আনছি এটা গ্রিন হয়ে গেল। বা আরও কিছু করে দিয়ে মনে করেন বর্ডার রেডিয়াস করে দিলাম 10 পিক্সেল।
এখন যখন এটার উপর নিব দেখেন উপর দিয়ে বর্ডার রেডিয়াস কত হয়ে যাচ্ছে, দেখছেন এই যে বর্ডার রেডিয়াস হচ্ছে না, হ্যাঁ বর্ডার হয়ে যাচ্ছে। এখন যদি আপনি চান যে না আমি এটাকে করবো, ওই যে ফন্টের কালারটাও চেঞ্জ করে দেবো, এখান থেকে বলে দেবেন যে আমার হোভার হওয়ার পরে ফন্ট কালার মনে করে দিলাম কি ব্ল্যাক। এখন দেখেন কি হচ্ছে, এখন কি আছে আমাদের হোয়াইট কালার আছে, গ্রে ব্যাকগ্রাউন্ড আছে। যখন আমি এটার উপরে যখন মাউসটা নিচ্ছি তখন ফন্ট কালার হয়ে গেছে আমাদের। মানে যে কোনো ডিজাইন আপনি যা খুশি তাই করতে পারবেন। মূলত কি আপনি হোভারের জিনিসটা বদলেই হইলো। আপনি এখন বিভিন্ন স্টাইল দিতে পারেন, বিভিন্ন করতে পারেন। আমি শুধু স্টাইলগুলো কয়েকটা স্টাইল দিয়ে দেখে দিলাম যে এখানে চেঞ্জ করা যায়। এখন এরকম হয় না যখন আমাদের মেনুগুলি থাকে, আর মেনুগুলি কি হয় যখন মেনুর উপর যখন মাউসটা নেই তখন এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। মনে হচ্ছে যে আমি যখন এখানে হোম থেকে অ্যাবাউট আস থেকে এটার উপর যখন নিচ্ছি তখন মনে হচ্ছে কি যখন আমি মাউসটা নিচ্ছি দেখার জন্য তো কালারটা মনে হয় হালকা হালকা চেঞ্জ হচ্ছে। আমি এখানে ফুল গ্রিন এবং গ্রে দিছি, এই জন্য কালারটা মনে হচ্ছে দুইটা কালার ভিন্ন ভিন্ন। আপনি যখন কালারটা দেবেন তখন তো কাছাকাছি কালার দেবেন, একদম কাছাকাছি একটা কালার দেবেন যেটা মনে করেন খালি চোখে মনে একটুখানি ঝাপসা লাগবে যে কালারটা চেঞ্জ হচ্ছে। মানে আমি এটাতে আসছি যে বোঝা যাচ্ছে যে আমি এখানে আসছি। এই যে এখন যখন মাউসটা নেবেন এই দেখেন একটা পরিবর্তন। আপনি এখান থেকে ফন্ট সাইজ চাইলে আরো বড় করে দিতে পারেন, বা আপনি এখান থেকে পেডিংটা আরেকটু বড় করে দিলেন, বা বিভিন্ন ধরনের আপনার যেমন চাই এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, মিডিয়া কুয়েরি। মিডিয়া কুয়েরি সম্পর্কে কে জানেন? কে কিছু জানেন? হ্যাঁ, মিডিয়া কুয়েরি সম্পর্কে কেউ জানেন? হ্যাঁ, এমন কেউ আছেন যে মিডিয়া কুয়েরি সম্পর্কে আগে থেকে কিছু জানি বা নামও শুনি নাই? নাম শুনছেন মিডিয়া কোয়েরি, বাট আপনারা মিডিয়া কোয়েরি সম্পর্কে কিছু জানেন না। কিন্তু মিডিয়া কোয়েরির কাজটা কি এটা জানেন? রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ নামটা শুনছেন? রেসপন্সিভ বলতে কি বোঝায়? না, রেসপন্সিভ বলতে বোঝাচ্ছে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এটা আমি আমার ডেস্কটপে থেকে তৈরি করলাম, ডেস্কটপে দেখলাম সুন্দর। মানে আমার ওয়েবসাইটটাতে সারা বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ এটা যে সে শুধু ল্যাপটপে দেখবে এটা কোনো সিকিউরিটি আছে? সে ডেস্কটপে দেখতে পারে না, তার ট্যাবলেট থাকলে সে ট্যাবলেটে দেখতে পারে না, তার মোবাইল থাকলে সে মোবাইলে দেখতে পারে না। তারপরে সে মোবাইলে দেখতে পারে, ট্যাবলেটও দেখতে পারে, আবার ল্যাপটপ বা ডেস্কটপে দেখতে পারে, কম্পিউটারও দেখতে পারে, সে তো বিভিন্ন ডিভাইসে দেখতে পারে না। তো প্রত্যেক ডিভাইসে কি আমার ডিজাইনটা কি একই থাকবে? যদি একই যদি থাকে, এখানে যদি আমি যে ডিজাইনটা নিয়েছি মনে করেন এখানে আমি একটা হেডিং দিছি, আমি প্রথম বুঝিয়ে নিই, একটা মনে করেন বড় একটা হেডিং নিয়েছি, এটাকে দিলাম 30 পিক্সেলের একটা হেডিং নিয়েছি। হেডিংটা মনে করেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা অংশ আছে, লেখাটা অনেক বড়, দেখতে অনেক বড়, আমার পিসির জন্য সুন্দর। এই লেখাটা যখন, কারণ ফন্ট সাইজ তো একই থাকবে, ফন্ট সাইজটা আমি যখন 30 পিক্সেল নিয়েছি বা 32 পিক্সেল নিয়েছি বা 40 পিক্সেল নিলাম বা 50 পিক্সেল নিলাম, যাই নিলাম, আমার এই ফন্ট সাইজটা আর কমবে না। না কমতে সে যখন মোবাইলে দেখবে আমার পিসিটার ডিসপ্লেটা অনেক বড়, এই জন্য লেখাটা সুন্দর লাগতেছে। যখন মোবাইলে দেখবে তখন তো লেখাটা অনেক বড় হয়ে যাবে না? তখন ফুল স্ক্রিন দেখে মনে হবে যে পুরোটার মধ্যে শুধু লেখাটা একটু ছোটো হলে ভালো হইতো। আর মোবাইল জিনিসটা ছোটো, লেখাটা তো এত বড় থাকবে, কারণ ফন্ট সাইজ তো আর চেঞ্জ হবে না। আমি তো ফন্ট সাইজ দিয়ে দিছি, এতে ফিক্সড 40 পিক্সেলই থাকবে। তো আমার কি এই জিনিসটা প্রয়োজন না? যখন সে মোবাইলে দেখবে, একই ওয়েবসাইটে যখন মোবাইলে দিবে তখন ফ্রন্ট সাইডটা একটা ছোটো প্রয়োজন না? আরেকটা জিনিস মনে করেন, আপনারা যখন ওই যে গ্যালারি দিলেন, ইমেজ দিলাম না, আমি ডেস্কটপের মধ্যে মনে করি 3টা ইমেজ দিলাম না এখানে পাশাপাশি, 3টা 4টা দিছিলাম লাস্ট। আচ্ছা আমি এটা করে নিই। মনে করেন আমাদের এই যে ফুল যে উইথটা আছে, এই উইথের মধ্যে আমরা মনে করেন এখানে একটা বক্স নিলাম, পরে মনে করেন আরেকটা বক্স নিলাম, চারটা বক্স নিলাম, চারটা বক্সের মধ্যে 4টা লেখা রাখতে পারি বা আমি ইমেজ রাখতে পারি। মানে এখানে একটা ইমেজ রাখলাম, এখানে ইমেজ বা লেখাই রাখলাম, বা যাই কিছু কোনো না কিছু তো রাখলাম, হয়তো লেখা রাখলাম বা ইমেজ রাখলাম, কিছু রাখলাম। এটা মনে করেন আমাদের ফুল উইথ, এটা আমাদের একটা পিসির মধ্যে যখন আমি 4টা জিনিসকে যখন রাখছি তখন দেখতে সুন্দর লাগতেছে 4টা একসাথে। অনেক যখন আমি এটাকে কমাই, যখন মোবাইল ডিভাইসে আনবো, মোবাইল ডিভাইসের উইথটা এত বড় না, মোবাইলটা কি এত বড়? মোবাইলটা তো আমার হয়ে যাবে মনে করেন এতটুকু, মোবাইলটা হয়ে যাবে আমার এতটুকু না? মোবাইল স্ক্রিনটা মনে করেন এইটা, তো মোবাইল স্ক্রিনের মধ্যে আসতে গেলে তো আমার কি কাইটা কি এতটুকু আসবে, বাকিগুলি কি আসবে না?
তখন বাকিগুলো আসতে হলে কী হবে, এগুলো চেপে যাবে, চেপে গেলে এগুলি কী হবে, ছোটো হয়ে যাবে। যখন একবার ছোটো ছোটো হয়ে যাবে তাহলে কি মোবাইল দেখা যাবে? আমার এখানে সুন্দর লাগতেছে, কিন্তু মোবাইলের মধ্যে যখন একবারে চেপে 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 চারটে যখন এতটুকুর ভিতরে চলে আসবে, এই উইথটার ভিতরে চলে আসবে, কারণ মোবাইলের উইথ তো কম, চিকন, এই উইথের ভিতরে যখন চলে আসবে তখন তো এগুলিকে সুন্দর লাগবে না, একবারে ছোটো ছোটো হয়ে যাবে, এটার ভিতরে যদি কোনো লেখা থাকে লেখা দেখাই যাবে না, মনে হচ্ছে লেখা দেখা যাবে না। বা যখন ট্যাবে থাকবে, ট্যাবের উইথটা মনে করেন যে এতটুকু, সে ট্যাবের উইথটা মনে করেন এতটুকু, এতটুকু উইথের ট্যাব আছে, তো ট্যাবের মধ্যে তো এটা যখন ছোটো হয়ে যাবে তো খারাপ লাগবে যখন কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা আছে, সে যে কোনো উইথের মধ্যে চারটায় দেখাবে, তো আমার ট্যাবলেটের এত সুন্দর দেখা যাবে না, মোবাইলের ভিউ তো সুন্দর দেখা যাবে না, ছোটো হয়ে যাবে। তো আমি চাইবো, তাহলে আমি চাইতে পারি না যখন সে ট্যাবলেটে থাকবে তখন সে তিনটা দেখো, যখন সে পিসিতে থাকবে তখন চারটেই দেখো, যখন সে ট্যাবলেটে চলে আসবে তখন তিনটা দেখো, যখন সে মোবাইলে চলে আসবে তখন একটা থাকুক, একটা একটার করে নিচে নিচে থাকো। সমস্যা আছে, আমি স্ক্রল করে দেখবো, আমি স্ক্রল করে দেখলে তো সমস্যা নাই, কিন্তু চারটা একসাথে হয়ে গেলে কি হবে, ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে গেলে আমি লেখা দেখবোই না, এটার ভিতরে ডিবির ভিতরে কী লেখা আছে আমি দেখবো না। তো আমি চাচ্ছিলাম যে আমার এখানে যখন আসবে, মোবাইল ডিভাইসে যখন আসবে তখন শুধু একটা থাকবে, নিচে একটা থাকবে, থাকবে চারটাই, কিন্তু পাশাপাশি না থেকে নিচে নিচে থাকবে, আমি স্ক্রল করে করে দেখবো, এটা দেখা যায় না। তো এটা করতে গেলে তো এটা তো আমাদের অটোমেটিকলি হবে না, এটার জন্যই তৈরি হয়েছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি তখন আমি বলে দেবো যে কোন ডিভাইসে কীরকম থাকবে, আর সেটারই কাজ করে, ফুল কাজ করে হচ্ছে বুস্ট্র্যাপ। হ্যাঁ, সেই বুস্ট্র্যাপে কী করে, বুস্ট্র্যাপের মধ্যে ওই ডিজাইনটা তৈরি করা আছে, এমনকি আমরা কল দিয়ে 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 আমরা বলে দেবো কোন উইথের জন্য, কোন ডিসপ্লের জন্য কতটুকু দেখাবে। আমি তখন বুস্ট্র্যাপে বলে দিতে পারবো, যখন আমার স্মল ডিভাইস থাকবে তখন শুধু একটা একটা করে দেখাও, নিচে নিচে দেখাও, শুধু একটা দেখাবা। যখন আমার মিডিয়াম ডিভাইস থাকবে, মানে যে ট্যাবলেট মিডিয়াম ডিভাইস থাকবে তখন আমাকে দুইটা বা তিনটা দেখাও, যখন আমার বড় ডিসপ্লে থাকবে তখন চারটে দেখাও। এটা ফুললি রেসপন্সিভ হচ্ছে কি আমাদের বুস্ট্র্যাপ। কিন্তু বুস্ট্র্যাপ যে আমাদের ফুললি রেসপন্সিভ, বুস্ট্র্যাপের মধ্যেও তো লিমিটেশন করা আছে, কারণ এটা তো বুস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের কাজটা কি, ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কেউ ডিজাইন তৈরি করে রাখছে, সেটাকে আমরা শুধু ব্যবহার করব। যেমন আমরা এতদিন ক্লাস দিয়েছিলাম না, আমরা সিএসএস এর মধ্যে ক্লাস লিখছি না, আমরা এসটিএমএল থেকে নিয়ে কী করছি, সিএসএস এর মধ্যে ক্লাসগুলি লিখছি, বা ক্লাসগুলির মধ্যে আমি যে ডিজাইনটা দিছি, আমার এটা এই ক্লাসের মধ্যে এই সেকশনের মধ্যে এই কাজটা করছি, আমার এই ডিজাইনটা তৈরি হয়েছে। এখন আমাদেরকে আলাদাভাবে সিএসএসটা তৈরি করা লাগছে না। এখন যদি এমন হয় যে কেউ একজন সিএসএসটা তৈরি করে দিছে, আপনি খালি এসটিএমএল এর মধ্যে ক্লাসগুলি বসাবেন। আমরা এতদিন কাজ করছি না, যেমন আমরা কী করছি, মূল সেকশনটাকে সিএসএস এর মধ্যে নিয়ে কী করছি, সেকশনকে আমরা গ্রিড বলে দিছি, গ্রিড বলে দিয়েছি 1FR 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 করো, সিএসএস এর মধ্যে লিখতে হয়েছে। এমন যদি হয় যে সিএসএস এর মধ্যে আগে কেউ লিখে রাখছে, আপনি শুধু খালি কি ওই ক্লাসটা খালি সেকশনের মধ্যে বসায় দিবেন। আপনি লিঙ্ক তো করে রাখলেন, আপনি সিএসএস যেমন লিঙ্ক করেন, লিঙ্ক করলেন, আপনি শুধু ক্লাসটা এনে বসায় দিলেন যে এই ক্লাসের মধ্যে আমি জানি এই ক্লাসের মধ্যে এই কাজটা আছে, আমি জানি যে আমার কি করতে হবে। আমি মনে করেন S1 এর মধ্যে আমার S1 যে টেক্সটটা আছে, S1 এর মধ্যে আমি চাচ্ছি যে টেক্সটাইল লাইন সেন্টার দেওয়ার জন্য। তো আমরা কী করছি, S1 লিখছি, তখন সিএসএস এর মধ্যে গিয়ে কী করছি, S1 ট্যাগটাকে সিলেক্ট করছি, বা S1 একটা ক্লাস নিলাম, মনে করি হেডিং নামের একটা ক্লাস দিলাম S1-কে। তো আমি সিএসএস এর মধ্যে গেলাম, ডট হেডিং লিখলাম, লিখে ওখানে লিখে দিচ্ছি টেক্সটাইল লাইন সেন্টার, তখন তো সেন্টারে গেছে নাকি। তো আমার কী করেছে, এই ক্লাসটা নিয়ে ওখানে লিখতে হয়েছে, হেডিং ক্লাসটা সিএসএস এর মধ্যে গিয়ে লিখতে হচ্ছে। যদি এমন হয় যে সিএসএস এর মধ্যে লেখা আছে হেডিং, ডট হেডিং দিয়ে লেখা আছে টেক্সটাইল লাইন সেন্টার, তাহলে তো আমি শুধু HTML এর মধ্যে একটা হেডিংটা বসায় দিলেই হলো না। যেমন ধরেন, হ্যাঁ ধরেন আমি আপনাকে এটাতেই দেখাই, দেখেন এই যে আমরা যে এটা লিখছি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হোভার এবং এই জিনিসটা লিখলাম। এখন আমি এই জিনিসটাকে এভাবে না লিখে, এখানে যদি আমি একটা ক্লাস ধরেন এই ডিজাইনটাকে মনে করেন আমরা একটা ক্লাসের মধ্যে ডিজাইন করে রাখলাম। ধরেন এখানে লিখলাম কি ডট এটাতে অ্যাঙ্করটাকে আমি হোভারটা করে দিয়েছি এটার মধ্যে, বা ধরেন এই জিনিসটাকেই আমি এখানে ডিজাইনটা করে রাখছি না, বা একটা ক্লাসের মধ্যে আমি করে রাখলাম, হেডিং ধরে করে রাখলাম, বা আমি একটা সেকশনের মধ্যে দিয়ে সেটা ডিজাইনটা করে রাখলাম। এরকমভাবে আমি এটাকে মনে করেন একটা ডিভের ভিতরে নিয়ে নিলাম, ডিভ নিলাম, এই ডিভের একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস দিয়ে বলে দিলাম এটার নাম হচ্ছে কি
হেডিং এর ভিতরে আমি এটাকে রাখলাম না। এখন যদি আমার এরকম হয় যে এই যে হেডিংটা আছে, এই হেডিংটা দিয়ে সেটি এখন যদি আমি আগে ডট হেডিংটা বসায় দিই, হেডিংটা বসায় দিলাম, আমার আউটপুটে কোনো ভিন্নতা আছে? সেম ক্লাস হলো না। এখন যদি এই ক্লাসটাকে যদি হয় যে এখানে ডট হেডিং নামে আমি এখানে ক্লাস মনে করেন বসাইলাম না, ও বানানোই ভুল হয়েছে, আইএনজি হেডিং মনে করেন আমাদের এখানে এই ক্লাসটা নিলাম না, আমি এটা এমনি নাম দিছি, হেডিং দিছি, এটা কিন্তু হেডিং না, এটা ট্যাঙ্গর ট্যাগ, আমি এমনি বোঝানোর স্বার্থে এই নামটা দিয়েছি, মনে করেন এটা আমি দিলাম না। এই যে স্টাইল ডট সিএসএসটা আছে এটা কেউ করে রাখছে, ব্যাপারটা বুঝছেন? এটা করে রাখছে যে কি ডট হেডিং দিয়ে হেডিং এর ভিতর যে এটা থাকবে এটার মধ্যে কি হবে এই ডিজাইনটা হবে, পাশাপাশি এই ডিজাইনটা হবে। আমি যদি এখন এখানে আসি আউটপুট আসি, আউটপুটে কোনো ডিজাইন হয়েছে? কারণ আমি আউটপুট ডিজাইন হয় নাই কেন, আমি তো শুধুমাত্র কি করছি একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে আমি একটা অ্যাঙ্কর টেক নিয়ে রাখতে দিছি, এটা আমাদের সরাসরি শো করছি। কিন্তু আমার সিএসএসটা মনে করেন যে কেউ স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই ডিজাইনটা করে রাখছে, ডট হেডিং দিয়ে এ দিলে এই কাজটা হবে, এই কাজটা কেউ করে রাখছে। করে থাকলে না আমার কাজটা কি, আমি জানি এই যে হেডিংটা আছে এই হেডিংটা যদি আমি এখন এখন এটাকে যদি কপি করে আনি, সেটা যদি এটাকে যে এখানে বসায় দিই ক্লাস দিয়া, ক্লাস দিলাম কন্ট্রোল ভি বসায় দিলাম, মানে কেউ একজন করে রাখছে স্ট্যাটাস এর মধ্যে ডট হেডিং দিয়ে অ্যাঙ্করটার মধ্যে এটা করে রাখছে আমি জানি। এখন যদি আমি এটাকে একটা ক্লাস দিয়ে বসায় দিই, এখন যদি আমি এটাকে আসে ডিজাইন হয়েছে না, তার মানে কি কেউ একজন আগে করে রাখছে, আমি ওইটাকে শুধু ক্লাসটা ধরাই দিছি, ক্লাসটা শুধু বলে দিচ্ছি যে এই ক্লাসটা আছে, এই ক্লাসটা দিলে তুমি এই কাজটা করো, কেননা আমি তো এখানে সিএসএসটাকে লিঙ্ক করে রাখছি, এই জন্য এটা আমি যখন ধরাই দিছি তখনই সে কাজ করছি। মানে বুস্টআপের কাজ মূলত এটাই, বুস্টআপের মধ্যে আপনার সিএসএস তৈরি করে রাখছি, এখন আপনি এইচটিএমএল এর মধ্যে কি করবেন, সেই ক্লাসটা খালি ধরাই দিবেন, তার মানে কি আপনার কাজ হয়ে যাবে, আপনার আর ওইটার সিএসএস লেখা লাগবে না, কারণ এই সিস্টেমটা তো আপনি লেখা লাগছেন, এটা তো কেউ একজন করে রাখছে, এটাকে আপনি লিখছেন, এটা লিখছেন, এটা কেউ একজন করে রাখছে, করে দেওয়া রাখছে, খালি আপনি খালি এই ক্লাসটা ধরাই দিবেন, এখানে এসে ক্লাসটা ধরাই দিবেন, আপনার কাজ, হ্যাঁ আপনার এইচটিএমএল এর মধ্যে আপনার কাজটা ধরাই দিবেন, আপনার কাজ হয়ে যাবে। তাহলে এটা সহজ না? এই কাজটাই করে, কিন্তু এখানে কথা আছে কেউ একজন যে করে রাখছে সে তো শুধু এই ডিজাইনটাই করে রাখছে, এখন আপনাদের এই ডিজাইনটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, সে তো নির্দিষ্ট মনে করেন সে কয়েকটা কালার দিল, যেমন আমি এখানে কালার দিলাম কি, এখানে আমি কালার দিলাম গ্রে, সে যে গ্রে কালার দিল আমার তো গ্রে কালার না হয়ে অন্য কোনো কালারও হতে পারে, তো আমিও চাচ্ছি যে আমি গ্রে কালার দেবো না অন্য কোনো কালার দেবো, তাহলে তো সেই আমি যদি এই ক্লাসটা বসাই দিই তাহলে তো শুধু গ্রে আসবে, অন্য কোনো কালার আসবে, তখন প্রয়োজন কি আমার এই যে কাস্টম ডিজাইন, তখনই আবার আমাকে কি করতে হবে, এটাকে আলাদা একটা ক্লাস নিয়ে এটাকে আমি কাস্টমভাবে জোর করে ডিজাইনটা করাই দেবো, যে তুমি এটা না হয়ে এটা হোক, আর যার প্রয়োজন এই গ্রে ডিজাইনটা সে শুধু এটা বসাই দেবে। এই জন্য বুস্টআপ ইউজ করলেও কাস্টম সিএসএস জানা লাগে। ঠিক তেমনি আমাদের যে মিডিয়া কোয়েরিটা আছে, মিডিয়া কোয়েরিগুলিও বুস্টআপের মধ্যে করা আছে, ব্যাকপয়েন্ট দিয়ে 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 করা আছে, সেই করা জিনিসগুলি আমরা ইউজ করব। কিন্তু যদি আমার এরপরও বাইরে প্রয়োজন হয়, সে যে করে রাখছে একটা লিমিটেশন আছে, সেটা নির্দিষ্ট কাজ সে করে রাখছে, যেমন আমি বললাম নির্দিষ্ট কালার দিয়ে রাখছে, মনে করেন সেরকম 10টা কালার দিয়ে রাখলো, তারপরে 10টা কালারের বাদেও তো কালার থাকতে পারে, তখন ওই কালারগুলি আপনি কী করে কাস্টমভাবে সিএসএস দিয়ে করে দিতে হবে। সেরকম আমাদের যে ইয়াটা আছে মিডিয়া কোয়েরিটা আছে সেটাও আমাদের কাস্টমভাবে করা লাগতে পারে, তবে এটা খুব কমই লাগে, করা লাগতে পারে। তার মানে কি আমাদের সিএসএসটা জানা থাকতে হবে না, এই কাজটার জন্য সিএসএস জানা থাকতে হবে, আবার মিডিয়া কোয়েরিটা আমাদের জানা থাকতে হবে, সেই জন্য আমরা জানবো। আমরা এর জন্য বুস্টআপটা দেখার আগে আমরা একটু হালকা জেনে নিই মিডিয়া কোয়েরিগুলি কীভাবে কাজ করে, তারপর আমরা বুস্টআপে দেখবো, বুস্টআপে গেলে এই ক্লাসগুলি, আর বুস্টআপ সম্পর্কে আমি এই জন্য ধারণা দিয়ে দিলাম আর কি। বুস্টআপের কাজ হচ্ছে কি শুধু ক্লাস বসানো, ক্লাস বসে কাজ করে দেবো। আর মাল্টি ক্লাস কীভাবে ইউজ করবো, আমরা এখানে একটা হেডিং দিচ্ছি, একটা ক্লাস না, মাল্টি ক্লাস কীভাবে ইউজ করি, মাল্টি ক্লাস ইউজ করার জন্য এখানে আসবে, এখানে এসে যখন এটা হচ্ছে একটা ক্লাস, একটা স্পেস দেবো, স্পেস দিয়ে আমার যখন আরেকটা ক্লাসের কাজ লাগে, এখানে এটা আমি লিখলাম যে হোভার ইফেক্ট, হোভার ইফেক্ট, তার মানে কি এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ওই হোভার ইফেক্ট এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাস, তার মানে মাল্টি ক্লাস হয়েছে না। যদি আমার আরেকটা ক্লাস লাগে আমি আরেকটা ক্লাস এখানে লিখতে পারবো না,
একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে সেটা আমাদের আরেকটা ক্লাস আছে এ বি সি, একটা ক্লাস আছে, এই ক্লাসে ধরাতে পারবো না, এভাবে লেখা মাল্টি ক্লাস, মানে একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস, আরেকটা ক্লাসের পরে আরেকটা ক্লাস, এভাবে আমাদের বুস্টারমধ্যে মাল্টি ক্লাসও লাগতে পারে, কারণ এক একটার এক এক ডিজাইন, আমার যেটা প্রয়োজন ওইটা দেবো, ওইটা আমি বুস্টাপে যখন যাব বুস্টাপে গিয়েই তখন দেখা দেব। কিন্তু আপনাদের এই কাজগুলি কিন্তু আমি আর আগে দেখা দিছি, কারণ আমি জানি বুস্টাপে গেলে এই জিনিসগুলি জানা থাকতে হবে, এই জন্য মাল্টি ক্লাস কীভাবে ডিজাইন করতে হয় এগুলি কিন্তু আমি একবার প্রথম দিকের ক্লাসের মধ্যেই বলে দিয়েছিলাম, তবু আজকে আবার এটা বলে দিলাম। আবার একটা স্ট্রাকচারও আছে, সেই স্ট্রাকচারটাও আমি দেখে দেব। ওটা দেখে দেওয়ার আগে আমি একটা কাজ করে নিই, থাকুক এটা থাকুক। এখন আমরা কি করবো, মিডিয়া কোয়েরি যাবো, মিডিয়া কোয়েরি করবো, মনে করি এটার মধ্যে মিডিয়া কোয়েরি করবো, এটা তো আমাদের এটা জানা আছেই, আমাদের এটা জানা আছে না, এটা এটা জানা আছে। আমি মিডিয়া কোয়েরি করবো, মিডিয়া কোয়েরি করার জন্য এখানে গেলাম, এটা জন্য লিখতে হয় কি @ মিডিয়া। আমাদের মিডিয়া কোয়েরি লিখতে গেলে এখানে কিছু আমাদের সিনট্যাক্সটা আছে, সিনট্যাক্সটা কীভাবে @মিডিয়া দিয়ে আমাদের লিখতে হয়। লেখার পরে আমি এখানে লিখে দেব যে তার উইথটা কত হবে, সে কোন জায়গায় গিয়ে কাজ করবে, এখন আমি কন্ডিশনটা তাকে বলে দেব যে কোথায় কাজ করবে। এখানে আমাদের মিন উইথ আছে, ম্যাক্স উইথ আছে। মিন উইথ ম্যাক্স উইথ কি, মিনটা হচ্ছে মিনিমাম উইথ আর ম্যাক্স উইথ হচ্ছে ম্যাক্সিমাম উইথ। এখন আমাদের যে এই যে ডিজাইনটা আছে, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা তো আমাদের ডিফল্ট নাকি, সেজন্য আমরা এটাকে চেঞ্জ করে ডিফল্ট একটা ডিজাইন দিয়ে দিই মিডিয়া করে লেখার আগে। কোনটা, এটা জুম করা লাগবে, এখন ঠিক আছে, এখন দেখা যায়। HTML গেলে আবার একটা ইয়ে হয়ে যাবে, দেখা যায় না, দেখা যায় না। আমরা এখানে বডিটাকে একটা ডিজাইন করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি কি দেওয়া যায় বলেন, গ্রে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিয়ে দিলাম ডিফল্ট, মানে কি আমাদের এখন ডিফল্ট কি আছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হয়ে গেছে। গ্রে হয়ে গেলে আমি এখন মিডিয়া কুইরি করব, বডিটাকে মিডিয়া কুইরি করব, মিডিয়া কুইরি করব এটা আপনি মিডিয়া দিবেন, মিডিয়া দিয়ে মিডিয়া কুইরির ভিতরে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে জান, আপনি যদি এভাবে বলতেছেন আপনাকে আগে এই দেখেন, আমরা যখন মিডিয়া করিলে @ দিয়া, এই যে মিডিয়া দেয়া, এবার বুঝতে পারছেন কালারটা যেটা আছে মিডিয়া, মিডিয়া কোয়েরি লেখার পরে এখান থেকে আমরা কিছু ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, এখানে কি দিয়েছে এই ভ্যালুগুলি, হ্যাঁ এই যে ম্যাক্সিমাম হাইট, মিনিমাম হাইট, এগুলো অনেক কিছু আছে। এই দেখেন এখানে মিডিয়া, স্ক্রিন, মিন উইথ যেটা দিয়েছে, ম্যাক্স উইথ যেটা দিয়েছে, এখানে যে স্ক্রিনটা আছে আমি স্ক্রিনটা পরে বলবো, বা এনটা এটা পরে দেবো। আমি যদি মিনিমাম উইথ মানে MIN মিন উইথ এবং ম্যাক্স উইথ যে কালারটা আছে ওটা নিয়ে কথা বলবো। ভুল করলাম, আচ্ছা ঠিক আছে, দেখেন এটা কোনো এক্সটেনশন নাই, এভাবেই করতে হবে। এক্সটেনশন নাই। এখন ম্যাক্স উইথ দেবো, ধরেন ম্যাক্স উইথ দিলাম কত, আমি 600 পিক্সেল,
ছয়শো পিক্সেল দিয়ে আমার এখন যে বডিটা আছে এটা কাজ করবে কখন? এখন দেখেন এটা হচ্ছে কি আমার যে মিডিয়া দিলাম, মিডিয়া কুইরের মধ্যে মিডিয়া দিলাম, মিডিয়া দিয়ে যখন আমি এটা লিখলাম, আমি এখন মনে করেন এই যে ডিজাইনটা আছে, কালারটা আছে, এই কালারটাই মনে করেন চেঞ্জ করে দেব। যখন 600 পিক্সেলের ম্যাক্সিমাম উইথ যখন 600 পিক্সেলের নিচে চলে আসবে, হ্যাঁ, তখনই মনে করেন যে আমার এই বডিটা নিয়ে কাজ করবে। ধরে নিলাম কি, এক্সেল শিটের মতো স্যার, হ্যাঁ এক্সেল শিটের মতো আমি দেখাচ্ছি, এক্সেল শিটের মতো না। মানে যে এটা হলো এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার রেখে দিবে, এখন মনে করেন দিয়ে দিলাম ব্লুতে দিলাম। এখন যখন আমি এখানে আসলাম, আসার পর আমি এটাকে চেক করবো কীভাবে? আমার তো এটা চেক করার প্রয়োজন না যে আমার যে এই ডিভাইসটার থেকেও ওই ডিভাইসটার মধ্যে কীভাবে যাবো। এটাকে কী করবেন? ডিরেক্টলি ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর এই যে এখানে একটা আইকন আছে না, এই যে টগল ডিভাইস টুলবার, এটা যখন আপনি ক্লিক করবেন, এই দেখেন এখানে কি আছে, ডাইমেনশন, রেসপন্সিভ দিয়ে সেটা আপনি এখানে যে ইয়াটা আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে দেখেন বিভিন্ন ফোন আছে। যখন আপনি ফোন আছে, ট্যাব আছে, বা যে বিভিন্ন সাইজ আছে, এই সাইজের মধ্যে মনে করেন বিভিন্ন ফোনের মধ্যে কীভাবে দেখাবে, আপনি যখন এগুলোতে ক্লিক করবেন তখন ওই সাইজের হয়ে যাবে। দেখেন এইটা যখন ক্লিক করছি এই সাইজে চলে আসছে। আইফোন 12 প্রোর মধ্যে কেমন দেখাবে, এটা ক্লিক করছি, ওটার সাইজ অটোমেটিক নিয়ে নিবি, এটা যে সাইজ আছে অটোমেটিক নিয়ে নিবি। এখন দেখেন আমাদের ডিজাইন এটা ছিল না, এখন দেখেন উইথ কিন্তু আছে কত, মানে 271 মতো উইথ আছে। আমি যখন এটাকে যখন কমাবো, আমি কত লিখছিলাম এখানে, 600 আমি লিখছি কি 600 পিক্সেল। আমাদের এটা কিন্তু ডিফল্ট যেটা আছে, ওরা 28 আমরা তো ডিফল্ট এখন 1400-এর মধ্যে আছে, আমরা ডিফল্ট দিচ্ছি, ডিফল্ট করে কাজ করতেছি এখন। কারণ সব ডিভাইসের জন্য আমি দিয়ে দিয়েছিলাম উইথ ইয়াটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা থাকবে। এটাকে যখন আমি আনতে দেখুন 604-এর মধ্যে আমার আগেটা দেখাচ্ছি। আমি বলছি কি ম্যাক্স উইথ 600 নিচে যখন চলে আসবে আমার ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। এই দেখুন আমি যখন 600 থেকে যখন কমে যায় 595, একবারে 600 থেকে 600 কম, যখন 600 আসছি তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে, যে ব্লু হয়ে গেছে। যখন এটা এর নিচে যত আমি আসবো, এর নিচে যত থাকবে, যে এর নিচে আমি যত আসবো, এর নিচে তো হয় না, স্ক্রিনটা এত চিকন তো আর হয় না, এর নিচে যা আসবো তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে যাবে। আর 600 পিক্সেলের উপরে যখন আমি চলে যাব, এই যে 600 পিক্সেলের যখন উপরে চলে যাব, এই যে আবার আমার আগের ডিজাইনে চলে আসবে, দেখছেন? যখন আমি 600 পিক্সেলের উপরে দেখেন, এখানে দেখেন কমতেছে প্রায়, এখানে দেখেন ইয়াটা কমতেছে, ডাইমেনশনটা কমতেছে। এই যখন এটা হয়ে গেছে, আর 600-এর উপরে যখন যাবে এটা হচ্ছে ম্যাক্স উইথ বলতে বলেছে কি 600 পিক্সেল বা 600 পিক্সেলের কম, ম্যাক্সিমাম উইথ মানে ম্যাক্সিমাম উইথ। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম উইথ যখন এতটুকু থাকবে তখন এটা কালার আমি ব্লু হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি কালারটা ব্লু হয়ে যাবে। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 600 এর মধ্যে, হ্যাঁ 600-এর মধ্যে, 600-এর ভিতরে যখন চলে ম্যাক্সিমাম উইথ বলতে কি আমার যে মেইন ডিজাইন আছে এই ব্লকটা কাজ করবে কখন, আমি এটা বলতে চাইছিলাম এতক্ষণ। এটা তো আমাদের ডিফল্ট দেওয়া, ডিফল্ট আমাদের কি দেওয়া, কালার গ্রে দেওয়া। যখনই আমার মনে করেন যে এই মিডিয়া কোয়ারিটা, এই ব্লকটা, এটা একটা ব্লক না, এই বডিটাতে আমি এটা যেটা এটা লিখছি এখানে, এটা হচ্ছে আমাদের সিএসএসটা। তো এই মিডিয়া কোয়ারির যে ব্লকটা তৈরি হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এই ব্লকটা কাজ করবে কখন? এই ব্লকটা কাজ করবে আমার যখন এই কন্ডিশনটা, যখন আমার এই কন্ডিশনটা ফলো করবে, এই কন্ডিশনটা যখন থাকবে, কন্ডিশনটার মধ্যে যখন আসবে তখন এটা কাজ করবে, এর আগে কাজ করবে না। আমার কন্ডিশনটা কি ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল। যতক্ষণ পর্যন্ত আমার 600 পিক্সেলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার এটা কাজ করবে। আর যখন 600 পিক্সেলে চলে আসবে তখন আমাদের এটা কাজ না করে এটা কাজ করবে। এর জন্য মনে হয় এখানে ডেভ টুলের মধ্যে কি ইয়েটা আছে সিস্টেমটা। হ্যাঁ এই দেখেন এখানে স্পষ্টভাবে দেখা যায়। আরো আমি আর একটা ছোটো করে নিই, এই দেখেন যখন আমি এটাতে আসছে যে মিডিয়া কোয়ারিটা কাজ করতেছে না, এখানে স্পষ্টভাবে দেখা যায়। এটার জন্য আনলাম এখানে, এই যে আমাদের মিডিয়া ম্যাক্স হয়ে 600 পিক্সেল যখন দিছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে, এটা টিক চিহ্ন দেওয়া আছে। আর এই বডির কালারটা দেখেন কী হয়েছে, ক্রস হয়ে গেছে। তার মানে কি যখন আমার 600 পিক্সেলের ভিতরে চলে আসছে এটা ক্রস হয়ে গেছে। আবার দেখেন যখন আমি আগের জায়গায় নিয়ে যাই, এদিকে দিকে খেয়াল করবে, এটা থাকবে না, দেখবেন ওটা ক্রস করে এটা সাইন হবে। এই দেখেন, এই যে ওটা চলেই গেছে একবারে।
মিডিয়া কোড এটা আছে, কারণ এটা কন্ডিশন ফলো করে না, এটা কাজই করবে না। এখন কি হচ্ছে আমাদের এখানে বডির এটা ঠিক হয়ে গেছে, বডির ব্যাকগ্রাউন্ড কালার গ্রেটা ঠিক হয়ে গেছে। আবার যখন আমি সোর্স পিকচারের ভিতরে নিয়ে আসবো, দেখেন খেয়াল করে দেখছেন, তখন কিন্তু আমার এটা চলে আসছে এবং এই বডি কালারটা ক্রস হয়ে গেছে, এটা ক্রস হয়ে গেছে কিন্তু এটা ঠিক হয়ে গেছে, এটা কাজ করতেছে। এবার বুঝতে পারছেন মিডিয়া কোড এটা কীভাবে কাজ করে? মানে এটা মূলত কাজ করবে এই কন্ডিশনের উপর ভিত্তি করে, যে আপনি এখানে যে কন্ডিশনটা দেবেন, এই ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশনটা দেবেন, এই কন্ডিশনটা যদি সত্য হয় তখনই এটার ভিতরে যা কোড লিখবেন সব কাজ করবে। আর কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য না হবে এটা কাজ করবে না। আবার একটা আছে কি আমাদের, আবার একটা আছে মনে করেন আমাদের, হ্যাঁ হ্যাঁ পিক্সেল আপনি যত ইচ্ছা তত দিতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট একটা ব্রেক পয়েন্ট আছে। আপনি ব্রেক পয়েন্ট না দিলে আপনি মিনিমাম আমাদের যে স্মল ডিভাইসগুলো আছে, মোবাইলগুলো আছে, এটা 600 পিক্সেলের নিচে ওই মোবাইলগুলি হয়। আপনি এখানে 20 পিক্সেল দিলে কাজ হবে না, কারণ এত ছোটো বড় ডিভাইস নাই। এখন তো আমরা যে উইথটা আছে, এটা যেহেতু উইথ, একটা নির্দিষ্ট একটা উইথ দিবেন না আপনি, যে আপনি এই উইথের নিচে আসলে আপনি ইচ্ছা মতো আপনি 200 পিক্সেল দিয়ে রাখেন, 200 পিক্সেলের নিচে আলে হবে। 200 পিক্সেলের কোনো ফোন আছে? সেটা তো নাই। হ্যাঁ 200 পিক্সেলের তো কোনো ফোন নাই। তা 200 পিক্সেলের যেহেতু ফোন নাই, তো আপনি 200 পিক্সেল দিতে পারবেন না। এটা মূলত আমাদের যেটাকে বলা হয় ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টটা মূলত কত থাকে, আমরা 600 পিক্সেলের নিচে আসলে আমরা বুঝি কি এটা হচ্ছে মোবাইল। আবার 600 পিক্সেল থেকে নিয়ে আমরা 601 পিক্সেল থেকে নিয়ে সেটা 1024 পিক্সেল পর্যন্ত আমরা ধরি এটাকে ট্যাবলেট বা ট্যাব যেটাকে বলেন আর কি, ট্যাব হিসাবে ধরে না, মানে মিডল ডিভাইস। আবার যে আমাদের 1080 পিক্সেলের উপরে বা 1024 পিক্সেলের উপরে, মানে 1025 পিক্সেল থেকে নিয়ে আমাদের শুরু হয় এই যে বড় ডিভাইস। যত বড় ডিভাইস আছে সবগুলো ধরা হয়, এই তিনটা ব্রেক পয়েন্টে ভাঙা হয়। আমাদের তিনটা ডিভাইস ধরা হয় না, একটা ছোট, একটা মিডল এবং একটা বড়, তিনটা ডিভাইসকে ভাঙা হয় না। তিনটা ডিভাইসকে ভাঙতে হলে আমার ছোটটা কি 600 পিক্সেলের নিচে বা সমান, 600 পিক্সেল থেকে নিয়ে নিচে, আর 601 থেকে নিয়ে তারপরে আমাদের 1024 পর্যন্ত এটাকে আমরা ধরি মিডল ডিভাইসের পর 1025 থেকে নিয়ে আপনাকে দেখানো দিতে হবে। আপনি যখন মিন এবং ম্যাক্স দুইটা একসাথে ইউজ করবেন, কারণ দুইটা না লেখা দিতে বলতে কোনটা বলতেছি আমি, আপনি 600 থেকে নিয়ে 1024 পর্যন্ত দিলেন মিডল ডিভাইসের জন্য, কিন্তু আবার বিগ ডিভাইসের জন্য কিন্তু আবার 1024 থেকে দিতে পারবেন না, কারণ সে 1024 পর্যন্ত কাজ করবে। এখন যখন আমি 600 দিছি, সে কিন্তু 599 কাজ করে না, কারেক্ট 600 মধ্যে এসে কাজ করছে। কখন যখন আপনি মিডল ডিভাইসে দিবেন তখন কি আপনি 600 থেকে দিবেন? 601 থেকে দিতে হবে। তখন 601 থেকে নিয়ে 1024 পর্যন্ত। আবার যখন বিগ ডিভাইসে দিবেন তখন কি 1024 থেকে দিবেন না, তখন কিন্তু আবার 1025 থেকে নিয়ে দিতে হবে। 25 থেকে দিয়ে তারপরে অন্য কাজ দিতে হবে। যেমন মনে করেন আমাদের যখন এটা দিলাম কি, আমরা মিক্স উইথ, যদি আমরা এখানে মিন উইথ দিতাম, মিনিমাম উইথ যখন দিতাম, হ্যাঁ ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম উইথ আর মিন হচ্ছে মিনিমাম উইথ, তাহলে আমাদের কি হতো, এই দেখেন মিনিমাম উইথ মানে কি, আমাদের যে ডিফল্ট আছে, ডিফল্টটা আমাদের 600 পর্যন্ত কাজ করবে। আর যখন মিনিমাম উইথ মানে কমপক্ষে যখন 600 হয়ে যাবে, এর উপরে আমাদের মিডিয়া কুড়িটা কাজ করবে। এটা হচ্ছে উল্টাটা। এই দেখেন আমি 600-র ভিতরে আছি না এখন, ধরেন 579, এটা কি 600-র ভিতরে না, 600-র ভিতরে আমাদের গ্রে কাজ করতেছে, ডিসপ্লে গ্রে কাজ করতেছে। যখন আমি 600-র উপরে চলে যাবো, 600-র উপরে যা ডিভাইস হবে, 600-র উপরে যা পাবো সব ব্লু হয়ে যাবে, দেখছেন? তাহলে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে মিনিমাম 600-র ভিতরে থাকলে আমাদের এই ডিফল্টটা কাজ করবে। আর যখন আমার এই কন্ডিশনটা যখন কাজ করবে, যখন মিনিমাম ওই যখন 600 হয়ে যাবে, তখন আমাদের এটা কাজ করা শুরু করবে। এবার বুঝতে পারছেন? এবার মিডিয়া কোয়ারির কাজটা কি, মিডিয়া কোয়ারিতে কি ডিজাইন করবেন? মিডিয়া কোয়ারিতে মূলত আমরা সিএসএস যা করবো পুরোটাই ম্যাক্সিমাম ডিজাইন করা হয়, যেটা কমন। একটা জিনিস আছে আমার কমন কি, আমার সকল ডিভাইসের জন্য এটা একই থাকবে, সেটাকে বাদ দিয়া যদি আপনি প্রত্যেক ডিভাইসের জন্য আলাদা আলাদা কিছু ডিজাইন করতে চান, তাহলে এখানে যে ডিজাইনগুলি করবেন সিএসএস এর মধ্যে সবগুলি মিডিয়া কোয়ারিতে হবে। সো মিডিয়া কোয়ারির পুরো অনেক বড় হয়, কারণ যে আমি এখানে যেহেতু আমি নিজে হাতে লিখছি, হাতে না লিখলে দেখেন এখানে লিখছি বডি ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও তো আমি লিখছি বডি ব্যাকগ্রাউন্ড কালার, সেম জিনিস লিখছি না, কারণ আমি সেম জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি এই জন্য। এখন কথা হচ্ছে আপনার যদি মিন উইথ যদি দেন, দেওয়ার পরে যদি আপনি আবার এন্ড দেন, এন্ড দেয়া এটাকে আবার আলাদা করে দিতে পারবেন। হ্যাঁ এখানে আপনি মনে করেন ম্যাক্স উইথ যখন আপনি দিবেন,
মনে করেন ম্যাক্স উইথ দিলেন কি 1024, এতটুকু আছে না, এই মিন উইথ এত এবং ম্যাক্স উইথ 1024 পিক্সেল, পিক্সেল লিখি না। এখন যখন আমি এখানে আসবো, এই দেখেন এবার আমি দিয়েছি কি, যখন আমার মিন উইথ মানে কি 600 পিক্সেল থেকে শুরু, মিনিমাম 600 থেকে শুরু, আর 1024 পর্যন্ত আমাদের এই মিডিয়া কোয়ালিটিটা কাজ করবে। 600 থেকে নিয়ে 1024 পর্যন্ত, হ্যাঁ ব্লু হবে বলতে এটা যাই থাকুক না, কুয়েরির ভিতরে আমার যা আছে, ওই যে আমার এখানে কুয়েরির মধ্যে যা আছে, এখন আমার কুয়েরির মধ্যে এই দেখেন কুয়েরির মধ্যে যেটা যে কোডটা আছে, এই কোডটা এইটুকু শুধুমাত্র 600 থেকে নিয়ে আমাদের 1024 পর্যন্ত কাজ করবে। কেন আমি বলে দিয়েছি মিনিমাম 600 থেকে নিয়ে ম্যাক্সিমাম 1024 পর্যন্ত এই জিনিসটা কাজ করবে, আর বাকি সময়ে ডিফল্ট কাজ করবে। এই দেখেন আমি যখন 600 পিক্সেলের নিচে চলে আসছি, এখন 600 পিক্সেলের নিচে আছে, হ্যাঁ 600 পিক্সেলের নিচে চলে আসছে, আমার গ্রে হয়ে গেছে। আমি যখন 600 চলে যাব, 600 চলে গেছে, 600-এর উপরে গেছি, আমাদের ব্লু কাজ করা শুরু হয়েছে। এখন যখন এটাকে আমি বড় করতে 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 1024 পর্যন্ত নেই, এই যে 1010 পর্যন্ত আমাদের ব্লুই থাকতেছে। যখন আমি 24 পার হয়ে যাব, না যাওয়া যাচ্ছে না আর কি, এখান থেকে ওখানে লিখে দিলে হবে, কিন্তু এখান থেকে আমি ইয়েটা দেখা দিতেছে আর কি। হ্যাঁ যখন আমি এখান থেকে যখন আমি এটাকে এই যে টান দিয়ে যখন 1024 শুরু করি, 1028 চলে গেছি, আমার ডিফল্ট চলে আসছে। এখানে আবার আপনি এটাকে ঘুরিয়ে আবার লিখতে পারেন। দেখুন আমি এটাকে লিখে বলছি মিক্স উইথ এত, ম্যাক্স উইথ এত। এখন যদি আবার আপনি বললেন যে ম্যাক্স উইথ 1025 থেকে নিয়ে আবার অন্য কালার হবে, এখানে মনে করেন আবার লিখলেন আপনি হ্যাঁ অবশ্যই মিডিয়া করে আমি কি বললাম, মিডিয়া করে কোড অনেক কোড লিখতে হয়। হ্যাঁ না ওর বলতে এখানে ওর তো কোনো শব্দ না, এটা অথবা এটার কোনো কোনো শব্দ না, ও এন্ড বলতে আমি দুইটা একসাথে করে দিয়েছি। আপনি এটাকে আলাদা আলাদা লিখতে পারেন, আমি বললাম না আপনি এটাকে আলাদা আলাদা করে লিখতে পারেন, দুইটা একসাথে লেখার জন্য আর কি। ওই যে আমি এখানে ম্যাক্সে আবার লিখতেছি না, আপনি লিখতে পারেন মিডিয়া করি মিন উইথ 600 পিক্সেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হবে, আবার ম্যাক্স উইথ এতর মধ্যে এত এই কালার হবে। আপনি বারবার আলাদা করে লিখতে পারেন, যে দুইটা কালার যদি আপনি কম্বিনেশন করতে চান, মানে এর থেকে আর মাঝখানে, তার মধ্যে দুইটা না, আমার বেলু দুইটা না, আমার 600 থেকে 1024 এর মাঝখানে, তো বেলু হলো কয়টা, দুইটা। তো মিন উইথ 600 ম্যাক্স উইথ 1024, আর দুইটা বেলুতে একই কাজ করবে যেহেতু, এই জন্য আমি এন্ড দিয়ে এটাকে দুটাকে যুক্ত করে দিয়েছি। যখন আবার আপনি ম্যাক্স উইথ লিখবেন, ম্যাক্স যখন 1025 হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন হয়ে যাবে কি ও আমি ইয়া সিলেক্ট করিনি। আচ্ছা ব্রেক তো শেষ, সবাই দেখেন এদিকে দেখেন, আমরা এটাকে যখন মিন দিয়ে দিছি, এখানে আমরা প্রথম কি করছিলাম, আমাদের বোর্ডের জন্য একটা ডিফল্ট একটা ডিজাইন দিয়ে দিছি গ্রে, মানে এটাকে ডিফল্ট ভাবেই আমাদের, এদিকে তাকান সবাই এদিকে তাকান, আমাদের গ্রে ডিফল্ট থাকবে। তারপর আমি যখন এটাকে মিডিয়াকে দিয়েছি মিনিমাম উইথ 600 থেকে 1024 ভিতরে থাকবে, তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি ব্লু হয়ে যাবে, মানে এই উইথের ভিতরে 600 থেকে 1024 ভিতরে থাকলে আমাদেরটা ব্লু হয়ে যাবে। আবার দিচ্ছি যে মিনিমাম যদি 1025 হয়, কারণ আমাদের 24 পর্যন্ত একটা ডিজাইন আছে ব্লু। আবার যদি 1025 যদি হয়, 1025 থেকে এর উপরে যেগুলো আছে সবগুলির ডিজাইন হয়ে যাবে কি রেড হয়ে যাবে। আর আমাদের ডিফল্ট তো এটা আছে, যদি এর নিচে হয় 600 পিক্সেলের নিচে হয়, তখন তো আমাদের এইটা কাজ করবে। এখন দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। আমরা যখন বড় ডিভাইসে চলে আসলাম, এখন দেখেন আমাদের 1025 বেশি আছে না, আমাদের ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে রেড হচ্ছে না। যখন আমি 1025 নিচে চলে আসবো, এই যে যখনই আমি 1028 বলছি, 1025 যখন নিচে 28 আসি, এখনো মধ্যে রেডি আছে, কারণ আমার 25 এখনো আসে নাই, 28 আছে। যখন আমি এটার নিচে চলে আসবো, যে 24 বা 19 চলে আসছি, আমাদের কি হয়ে গেছে ব্লু হয়ে গেছে। এই ব্লুটা কতক্ষণ পর্যন্ত থাকবে, যখন পর্যন্ত 600 পর্যন্ত আমাদের ইয়া না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লু থাকবে।
এটাকে যখন আমি কমাইতে 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 যখন আমি এই যে 600 নিচে নিয়ে আসছি, তখন কিন্তু আমাদের যে ডিফল্ট যে কালারটা ছিল ওটা চলে আসছে। কারণ আমি তাকে বলে দিয়েছি যে 600 থেকে নিয়ে 1024 পর্যন্ত আপনি ব্লু থাকবেন, আর 1025 থেকে নিয়ে উপরে যা আছে সব আপনি রেড থাকবেন। তাহলে আর ডিফল্টটা থাকবে কোথায়? যদি আমি 600 নিচে চলে আসে, তখন আমার এটা ডিফল্ট যে কালারটা আছে এই কালারটা চলে আসবে। এখন এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি হবে যদি আমি এখানে লিখে দেই, আরে কালে @, কি সমস্যা? ওই যে স্যার দাগ একটা হবে। আমরা দেখেন আমাদের ফার্স্টে আমরা সিনট্যাক্সটা বলতেছি আর কি। সিনট্যাক্সটা কি হবে আমাদের @, মিডিয়ার পর হচ্ছে মিডিয়া টাইপ, টাইপের পরে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের পরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মিডিয়া কুইরির যে সিনট্যাক্সটা আছে এটা। এখন দেখেন আমরা যখন এটা মিডিয়া লিখছি, মিডিয়া লিখছি, লিখে কিন্তু আমরা এটা কন্ডিশন দিয়ে দিছি। কন্ডিশন দিছি না, যে আমাদের কন্ডিশনটা কিন্তু হচ্ছে এটা, এই যে কন্ডিশনটা মেন উইথ বা ম্যাক্সের যে কন্ডিশনটা আছে আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি। এটা কন্ডিশনই, কন্ডিশন ট্রু হলেই তো আমাদের ভিতরটা কাজ করবে। কিন্তু এখন আরেকটা শব্দ আছে আমাদের কি, যে আমাদের যে এটা কোন টাইপের টাইপ হবে। আমি এখানে টাইমটা দিই না কেন, দিই নাই কেন, এখানে টাইপ আছে, একটা টাইপ আছে অল। তো যে অল টাইপ যেটা এটা আমার দেওয়া লাগে না, না দিলে এটা অল কাজ করবে। অল কীভাবে কাজ করবে, মানে এটা সকল ডিভাইসের জন্য কাজ করবে। আমার যে কোয়েরিটা আছে না, যে কোনো ডিভাইসের মধ্যে গেল, আমার মোবাইল হোক বা বা যে কোনো ডিভাইস আর কি, যে কোনো ডিভাইসের মধ্যে আমার এইটা কাজ করবে। এই জন্য এটা বলেছে অল, অল ডিভাইসে সেম কাজ করবে। এখন এখানে আবার আরেকটা জিনিস আছে আমাদের মিডিয়া, এটা না দিয়ে এখানে একটা জিনিস আছে স্ক্রিন। যখন আমি স্ক্রিন দিব, স্ক্রিনের কাজটা কি, স্ক্রিনের কাজটা হচ্ছে এই যে আমি যে উইথটা দেবো, যে উইথগুলো দেবো, শুধু সেই উইথের যে স্ক্রিনটা আছে না, সেই স্ক্রিনের মধ্যে, সেই ডিভাইসের স্ক্রিনের মধ্যে গেলে ওই ডিভাইসের মধ্যে কাজ করবে। যে মোবাইলের জন্য দেয় তো মোবাইল স্ক্রিনের জন্য কাজ করবে, ডেস্কটপের জন্য যদি দেয় তাহলে আমাদের ডেস্কটপের জন্য কাজ করবে। যদি আমি অন্য যে কোনো ডিভাইসের জন্য দেই তখন আমার ওই ডিভাইসের জন্য শুধুমাত্র কাজ করবে। এখন কি লিখতে হবে স্যার? এটা স্ক্রিন, স্ক্রিন কি সবার জন্য কাজ করে নাকি মোবাইলের জন্য? অলটা সবার জন্য কাজ করে। এখানে যে অল আছে, এই অলটা আপনি লিখতেও পারেন, না লিখতে পারেন। এই অলটা লেখা লাগবে না, অল না লিখলে কাজ করবে, তো আমি অল লিখবো কেন? এই জন্য আর কি, যে অলটা আছে যেটা আছে, অলটা হচ্ছে সবার জন্য কাজ করে। এই জন্য আমরা অল লিখিনি, এই জন্য আমি এখানে কিছুই লিখি না, না লিখে সরাসরি মিন উইথ এবং ম্যাক্স উইথ চলে গেছি। আরেকটা হচ্ছে এখানে আরেকটা কাজ আছে, একটা কাজ হচ্ছে প্রিন্ট। প্রিন্ট মানে যখন আপনার এই কন্ডিশন সত্য হবে তখন প্রিন্ট উইন্ডো চলে আসবে। অটোমেটিক এসে বলবে। হ্যাঁ, অটোমেটিক একটা প্রিন্ট উইন্ডো চলে আসবে। যখন আমি এই ডিভাইসে চলে যাবো, এই ডিভাইসের জায়গায় চলে যাব, এখান থেকে যখন আমি এখানে চলে যাব, ওই ডিভাইসের ওই ইয়াতে নাই। আচ্ছা, তাহলে আমি এটাকে করে দেখি। লাগবে স্যার কি একটা? হ্যাঁ, হ্যান্ড লাগবে। হ্যাঁ, আপনারা একবার বলে দেন না এই গ্রিনটা এত তাড়াতাড়ি কিভাবে করলেন সব বুঝলে তো আমি যেটা এটা 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 আমি কমেন্ট করলাম। ওটাই তো স্যার, ওটা তো আমরা ভুলে গেছি স্যার। একেবারে আমরা তো একটা একটা করে করতাম। একটা একটা করতে হয় আপনারা কি একটা স্ল্যাশ দিয়ে তারপরে স্টার্ট দিয়ে করতে হয়, লেখা করতে হয় না। এটা শর্টকাট আছে কিবোর্ডে। বলেন কিবোর্ডে শর্টকাট হচ্ছে আপনাদের যে যে কন্ট্রোল আছে না, কন্ট্রোল প্লাস আপনারা যদি ব্যাক স্ল্যাশটা দেন না বা ফরওয়ার্ড স্ল্যাশটা দেন, এই স্ল্যাশে ক্লিক করলে ইয়ে হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। আবার যখন এটা ক্লিক করবেন এই যে চলে গেছে।
আবার যখন দিন আবার আসবে, আবার দিলে চলে যাবে, একটা দিলে আসবে, একটা দিলে চলে যাবে। নাম দিয়ে কি একা একা বানাবে? হুম কিছু যদি নাই লিখি তাহলে কিছু আসবে? কিছু স্যার প্রতিদিন ডিলিট করে দিতেছে ডিলিট হয়ে যেতেছে। স্যার। যখন আপনি পোর্ট্রেট দিবেন, ডাটা ডাটা থাকবে তখন কাজ করবে। যখন আপনি পোর্ট্রেট দিবেন, ওরিয়েন্টেশন দিয়ে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ দিবেন, ল্যান্ডস্কেপের মানে হচ্ছে কি যখন আপনার উইথটা যখন হাইট অপেক্ষা বেশি হয়ে যাবে, আপনার যে স্ক্রিনটা আছে এখানে, আমাদের তো কোনো ডাটা নাই, এটাই তো ধরা যায়, এটা ধরা যায়। হ্যাঁ, যখন মনে করেন এখানে দেখেন একটা জিনিস, এই মুহূর্তে আমাদের এই ডিসপ্লেটা কোন মোডে আছে, আমার ল্যান্ডস্কেপ মোড আছে। কীভাবে বুঝছি? আমাদের হাইট কম, উইথ বেশি, হ্যাঁ, সাইডে বড়, উপরে কম। আমাদের উপরে নিচে কম, কিন্তু ইয়া বেশি ল্যান্ডস্কেপ মোডে আছে। এই ল্যান্ডস্কেপ মোডে যখন আপনি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিবেন, তখন এটা তো কন্ডিশন তখনই কাজ করবে যখন আপনার হাইট কমে উইথ বেড়ে যাবে, মানে এখন যে অবস্থানে আছে, যখন এই অবস্থায় আসবে তখন এটা কাজ করবে। আবার যখন আপনি পোর্ট্রেট দিবেন, পোর্ট্রেট দিলে হচ্ছে গিয়ে কি, যখন আপনি এই যে উইথটা আছে, উইথটা মনে করেন কমায় দিলেন, কমায় দিয়ে মনে করেন হাইটটা বাড়ায় দিলেন, এই যে আপনি যখন হাইটটা যখন বাড়ায় দেবেন, এখন কোন মোডে আছে? কারণ কি আমার উইথ কম কিন্তু হাইট বেশি। এখন কি এটা কাজ করবে নাকি? আচ্ছা, এটা দিয়ে দেখি আমরা ওরিয়েন্টেশনটা কাজ করে কিনা। ওই দেখেন এবার সাজেশন আসছে। মিটিপু চাইছিলাম যে এরকম সাজেশন আসার জন্য, ওই সময় সাজেশনগুলি আসে নাই এর ক্ষেত্রে। মনে করেন ল্যান্ডস্কেপ দিলাম, কাজ করছে তো, এটা কাজ করে দেখেন। এবার আমি ওরিয়েন্টেশনের কারণটা দেখেন কি অবস্থায়। এখন আমার কি আছে, ডিফল্ট যেটা গ্রে ছিল, গ্রে আছে না, আমি এখানে কোডে কি লিখছি দেখেন, যদি আমাদের ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ হয় তখনই আমাদের ব্লু হবে। আচ্ছা, বড় হবে সাইড থেকে, মানে আমাদের যদি ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ হয়, মানে এটা যদি মোটা হয়, হাইট অপেক্ষা উইথ যদি বেশি হয়, তখন blue হয়ে তখন আমাদের এর কালারটা ভুল হবে, নতুবা ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি থাকবে কি Gray। গ্রে থাকবে। বোঝার চেষ্টা করেন ভালোভাবে। এখন আমাদের এটা কি অবস্থান আছে, portrait। পোর্ট্রেটে আছে, কেরে আমাদের হাইট বেশি উইথ কম, এই জন্য কিন্তু আমাদের ডিফল্ট যে কালারটা আছে ওই কালারটাই হচ্ছে। যখন আমাদের ল্যান্ডস্কেপ হলে আমাদেরটা ব্লু হয়ে যাবে। এখন যদি আমি এটা টেনে লম্বা করি, এই দেখেন এখনও দেখেন কি আমার হাইটই বেশি আছে, এই যে দেখেন, এখন দেখেন তাহলে এ পর্যন্ত কি এখন দেখা যায় বর্গাকারের মতো, মানে প্রায় সমান সমান দেখা যাওয়ার মতো। এখানে দেখুন যায় 921 932, এখনো কি আমাদের কি এটা হচ্ছে উইথ, প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট। এখন উইথ কম আছে না, হাইট বেশি আছে না, আমাদের কিন্তু ডিফল্ট ডিজাইন যেটা আছে এটা আছে, পোর্ট্রেটে আছে। যখন এটাকে আমি টাইম না, যখন 932-এর বেশি নেব, ওই দেখেন 952, এটা এখন হচ্ছে কি আমাদের হাইট অপেক্ষা উইথ বেশি। এটা কত দেখাচ্ছে? 932। হ্যাঁ, 932টা হচ্ছে আপনার হাইট, আর উইথ হয়ে গেছে 952, তো বেশি কোনটা? উইথ বেশি। এই যখন আমি এটা বড় করছি, তখন আমার যত বড় করবো, যত ল্যান্ডস্কেপ মানে যত বড় করবো, উইথ অপেক্ষা যত বড় করবো, ওই যখন 932-এর বেশি হলে আমাদের এটা ব্লু হয়ে যাবে। যদি আমি এটা আবার চেঞ্জ করে দেই, এখানে কি আগের ক্লাস, এখন যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ না দিয়ে পোর্ট্রেট দেই, তাহলে ওটা তখন হবে কি, এখন যদি আমার পোর্ট্রেট অবস্থায় ব্লু হবে, ল্যান্ডস্কেপ অবস্থায় হবে না। যখন আমাদের হাইট বেশি থাকবে তখনই ব্লু হবে। এখন দেখেন তো, ওই যে আমার এটা মোটা আছে না, যতক্ষণ মতো মোটা থাকবে gray আছে। ততক্ষণ মতো আমাদের গ্রে হবে। যখন যদি আমাদের যখন এটা কমায় দেব, এটা যখন 932-এর নিচে চলে আসবে, 932-এর নিচে যখন চলে আসছে উইথটা, উইথটা যখন কমে গেছে, হাইটটা বেড়ে গেছে না, তখন তো এটা পোর্ট্রেট হয়ে গেছে, তখন ব্লু হয়ে গেছে। আমি আরো চেক না করে দিয়ে দেখেন, এখন স্পষ্ট দেখা যায় আমার অনেক কমে গেছে উইথ। পোর্ট্রেট মোডে চলে আসছে, আমাদের এটা ব্লু হয়ে যাবে। এবার বুঝছেন ওরিয়েন্টেশনটা এভাবে কাজ করে, বা আপনি ম্যাক্স উইথ মিন উইথ দিয়েও সেমভাবে কাজ করে। অনেক যে জায়গায় আছে আমরা ওরিয়েন্টেশন দিয়ে দিয়ে দেবো, যখন এটা মোবাইলে চলে আসবে তখন মোবাইলের মধ্যে কি হয়, আমাদের পোর্ট্রেট মোড হয়ে যায়, আমাদের হাইট বেশি হয়ে যায়, উইথ কমে যায়। বা অনেকে আছে যে মোবাইল পাকা করে দেখে, মর্যাদা করে দেখে, এই জন্য পোর্ট্রেট মোড আপনি যেভাবে চান, ডিজাইন আপনি যেভাবে চান সেটার উপর ভিত্তি করে কাজ করবে এটা আর কি। এখন দেখেন আমরা কিন্তু এতদিন সিমেন্টিক এলিমেন্ট কম ইউজ করছি, মানে সিমেন্টিক ট্যাগগুলি কম ইউজ করছি। সিমেন্টিক ট্যাগগুলি কি, যদি আমি এখানে আসি, এখন দেখেন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করার আগে কি কাজগুলি করতে পারি, প্রথম থেকে দেখাই নাকি। আমি এই ক্লাসটা নিছি না,
এদিকে সবাই দিকে তাকান। নতুন ক্লাস এখানে আপনাদের স্ট্রাকচারটা জানা জরুরি। এখানে স্ট্রাকচারটা সবাই ফলো করবেন। এখন যে স্ট্রাকচারটা আমি দেখাবো এই স্ট্রাকচারটাই ফলো করবেন। এতদিন ধরে আমরা স্ট্রাকচার ফলো করে কাজ করি নাই, এলোমেলোভাবে কাজ করছি। এখন আমরা স্ট্রাকচার ফলো করে তারপরে কাজ করব। এখানে দেখেন আমরা কি করছি, এখানে দুইটা ফাইল, একটা ইন্ডেক্স ফাইল, একটা সিএসএস ফাইল আমরা তৈরি করছি। আমাদের ইন্ডেক্স ফাইলটা তো রোড ফাইল, ইন্ডেক্স ফাইলটা থাকতে হবে, ইন্ডেক্স ফাইল রোডে থাকতে হবে। যেন আমি প্রথমে রেকর্ডটা চলতেছে। আমি প্রথমেই বলছি যে রোটে যদি না থাকে, আপনি যখন কোনো ইউআরএলে বা কোনো ডোমেইনে, যে ডোমেইনে আপনার ওয়েবসাইটটা রাখবেন, ডোমেইনে যখন হিট করবেন বা ক্লিক করবেন, তখন আপনি যদি ইন্ডেক্স ফাইল যদি খুঁজে সে না পায়, অন্য কোনো ফাইল থাকে, তখন আপনার ফাইল এবং ফোল্ডারের যে স্ট্রাকচারটা আছে এভাবে শো করাই দিবেন ওয়েবসাইটের মধ্যে। এই স্ট্রাকচার অনুযায়ী শো করাই দিবি। তো আপনি কি এটা চান যে আপনার ফাইলগুলি দেখুক সবাই? ও তো ফাইল দেখতে চান না, আপনি দেখাতে চান কি আপনি যে ইন্ডেক্সের মধ্যে যে ডিজাইনটা করছেন, হোম পেজের যে ডিজাইনটা করছেন, মানে আপনি চাচ্ছেন যে আমার ডোমেইনে কেউ ক্লিক করলে যেন আমার হোম পেজটা শো করে। তার মানে কি হোম পেজটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ। তো আমার ইন্ডেক্স পেজটা রোডে রাখতে হবে। এখন আমাদের যদি এটা যদি এই যে 18 ক্লাস, এটা যদি আমাদের একটা ওয়েবসাইট হয় বা একটা ইউআরএল হয় বা একটা ডোমেইন হয়, এই ডোমেইনের মধ্যে আমি যদি এটা রাখি, এটা আমার মেইন ফাইলের ভিতরে প্রথম শুরু মানে তো রুট। প্রথমে যেখানে ঢুকবো সেখানে আমার HTML-টা রাখবো। এটা ব্যতীত আমি আরও কিছু জিনিস রাখতে পারি, যেমন CSS রাখতে পারি, ইমেজেস রাখতে পারি, বা বুস্টআপ কি একটা থার্ড পার্টি টুল, বা আরও যত থার্ড পার্টি যত সফটওয়্যার বা টুল আছে আমি যা ইউজ করবো সেগুলি রাখতে পারি। সেগুলি রাখার জন্য আমাদের একটা সিস্টেম জানা লাগে। যেমন আমি ইমেজগুলি কি আমি যদি এখানে আমি যতদিন ধরে যে ইমেজগুলি ইউজ করছি, ইমেজগুলি যে এখানে রাখতাম, তো অনেকগুলি ইমেজ এখানে এলোমেলো হয়ে যেত না, index.html খুঁজে পাইতে কষ্ট হইতো। তাহলে আমাদের কী করতে হবে, যে আমাদের ইন্ডেক্স নামের একটা ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডারের ভিতরে আমি কী করছি, ইমেজগুলি ঢুকাই দিছি। তার মানে এটা গোছালো ছিল। ঠিক সেরকমভাবে আমাদের তো আরও অন্যান্য ফাইল থাকতে পারে, সেগুলিকে আলাদা আলাদাভাবে আমি চাচ্ছি যে সেগুলি যেন সবগুলো একটা ফোল্ডারের ভিতরে থাকুক। সেই জন্য আমরা এখন ফোল্ডার তৈরি করবো কি, একটা নাম্বার ফোল্ডার, একটা ফোল্ডার অ্যাসেটস নামের একটা ফোল্ডার তৈরি করলাম। ও সরি, এটা কি তৈরি করছি, আমি ফাইল তৈরি করে ফেলছি। আমাদের অ্যাসেটস নামের একটা ফোল্ডার তৈরি করবো। ফোল্ডার হ্যাঁ, আমরা অ্যাসেটস নামের একটা ফোল্ডার তৈরি করবো। একটা ফোল্ডার তৈরি করলাম। আমরা চাচ্ছি যে এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করবো। আরেকটা ফোল্ডার কি তৈরি করবো, আমরা ভেন্ডর নামের একটা ফোল্ডার তৈরি করবো। আমাদের এখানে দুইটা ফোল্ডার থাকবে। যদি এখান থেকে না বুঝেন, আমি এখানে চলে আসি। হ্যাঁ, এই দেখেন আমাদের অ্যাসেটস নামের একটা ফোল্ডার তৈরি হয়েছে, ভেন্ডর নামের একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন এই অ্যাসেটসের ভিতরে কী রাখবো, ভেন্ডরের ভিতরে কী রাখবো, আমরা কাস্টমভাবে যা ডিজাইন করবো বা যে ফাইল আমরা তৈরি করবো কাস্টমভাবে, সবগুলি ফাইল যাবে অ্যাসেটসের ভিতরে। আর আমরা থার্ড পার্টি যত টুল ইউজ করবো, মানে ক্লাউড থেকে ডাউনলোড করে বা অন্য কেউ তৈরি করা, থার্ড পার্টি বলতে কি, আমি নিজে তৈরি করি নাই, অন্য একজন তৈরি করে রাখছে, সেটাকে আমি ইউজ করতেছি। সেরকম কোনো টুল যদি আমি ইউজ করি, সেটা রাখবো আমরা ভেন্ডরের ভিতরে। আর আমি নিজে তৈরি করছি, নিজে তৈরি করে কাজ করতেছি, এরকম কোনো ফাইল বা ফোল্ডার আমার সব রাখবো কোথায়, অ্যাসেটসের ভিতরে। এখন দেখেন আমাদের ইন্ডেক্স ফাইলটা রাখলাম বাইরে, এখন আমাদের CSS ফাইলটা রাখতে হবে না? CSS ফাইলটা রাখতে হবে না? CSS ফাইলটা কোথায় রাখবো, আমি এসএসের ভিতরে রাখবো না? আমি এসএসের ভিতরে গেলাম, এই এসএসের মধ্যে কী গেলাম, এসএসের ভিতরে গিয়ে আমি আরেকটা ফোল্ডার তৈরি করবো। কারণ আমার CSS ছাড়া তো আমাদের ইমেজ থাকতে পারে, তো আমি ইমেজটা তো আমার নিজের তৈরি করা, মানে নিজের আনা ইমেজটাকেও আমি এসএসের ভিতরে রাখবো। তখন CSS আর ইমেজ মারামারি করবে না। এই জন্য আমি কী করবো, CSSগুলিকে CSS ফোল্ডারের ভিতরে রাখবো, ইমেজগুলিকে ইমেজের ফোল্ডারের ভিতরে রাখবো, আবার JS-গুলিকে JS-এর ভিতরে রাখবো। এই জন্য এখানে সেই এসএসের ভিতরে এসে আমি আরেকটা ফোল্ডার তৈরি করবো। সেটা করবো কি, CSS নামের একটা ফোল্ডার তৈরি করবো। আবার এই এসএসের ভিতরে এসে নিউ ফোল্ডার, আমি একটা ইমেজ থাকলে ইমেজের জন্য একটা ফোল্ডার তৈরি করবো। যদি JS যদি থাকে, আমি শুধু স্ট্রাকচারটা দেখাচ্ছি, আমাদের অবশ্য JS নাই, এখন JS নিয়ে কাজ করতেছি না। তো স্ট্রাকচারটা কী হবে আমি সেটা বলে দিচ্ছি। JS নামের একটা ফোল্ডার তৈরি করবো। তার মানে কি, আমার এখন এসএসের ভিতরে দেখেন যে এটার এটার যে ইন্ডেন্টটা আছে এটার ভিতরে না। এখন আমি যদি এখানে ক্লিক করি, আবার ভিতরে সব চলে যাবে। দেখেন এসএসের ভিতরে বাকি ফোল্ডারগুলো চলে গেছে না, আবার যখন ক্লিক করবো ওই 3টা ফোল্ডার বেরিয়ে আসছে। এখন আমাদের এই যে স্টাইল ডট যে CSSটা আছে, এটাকে আমি কোথায় নিয়ে ফেলাবো, CSS-এর ভিতরে নিয়ে রাখবো। এটাকে যদি ভিতরে যদি রাখতে চাই, এখানে ধরে এখানে এভাবে নিতে পারেন, এভাবে মুখ করে দিতে পারেন, অথবা আপনার যদি চান এখান থেকে যে আমি সরাসরি দেখতে চাই, দেখেন আমাদের CSS ফাইলটা কোথায় গেছে। CSS ফাইলটা এখানে ছিল না ইন্ডেক্সের পাশাপাশি, আমি এটাকে SS-এর ভিতরে গেছি, ভিতরে গিয়ে এই যে CSS ফোল্ডারের ভিতরে এই যে আমি লেখা দিচ্ছি। এখন বোঝা যাচ্ছে আমার CSS তো আরও হতে পারে,
যেমন এতক্ষণ ধরে আমরা কাজ করছি কি মিডিয়া কোয়েরির কাজ করছি না, সেই মিডিয়া কোয়েরির কাজের জন্য আমরা একটা সিএসএস এর ভিতরে রাখবো না, কারণ মিডিয়া কোয়েরির ফাইল তো অনেক বড় হবে। আমরা যেমন ইন্ডেক্স থেকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে আমরা সিএসএসটা আলাদা করে দিছি, আবার সিএসএস থেকেও আমি মিডিয়া কোয়েরিটাকে আলাদা করে দেবো, কারণ মিডিয়া কোয়েরি তো অনেক কোড থাকবে, তো এটা সিএসএস তো আমাদের অনেক লাইন হয়ে যায়, এগুলি পেজ লাগবে। এই জন্য আমরা এটার ভিতরে কিন্তু সিএসএস এর ভিতরে আমি আরেকটা ফাইল নিয়ে নিব, সেই ফাইলটা রাখবো কি রেসপন্সিভ ডট সিএসএস। মানে আমার মিডিয়া কোয়েরিগুলি কি মূলত রেসপন্সিভ করার জন্য। রেসপন্সিভ মানে কি সকল ডিভাইসে যাতে দেখা যায়, আলাদা ডিভাইসের জন্য রেসপন্সিভ করার জন্য আমি কি রাখবো রেসপন্সিভ ডট সিএসএস। এটা যত রেসপন্সিভ কাজ করবো মিডিয়া কোয়েরির কাজ করবো এটা আমি রেসপন্সিভের ভিতরে রাখবো। আর ইমেজেসের ভিতরে ইমেজ রাখবো, সিএসএস এর ভিতরে সিএসএস রাখবো। আর আমাদের ইন্ডেক্সটা তো সবার বাইরে আছে, ইন্ডেক্স ফাইল তো রুট ফাইলে থাকবে, সবার বাইরে থাকবে। এখন যদি আমি ইন্ডেক্স ফাইলে যাই, এখন যে আমি লিঙ্ক করলাম, আমার এই লিঙ্কটা কি ঠিক আছে? এখন তো পাথ ভিন্ন, পাথ চেঞ্জ করছি না, আমার রোড ফোল্ডারে ইন্ডেক্সটা আছে, আমি ইন্ডেক্সের মধ্যে আছি। এখন ইন্ডেক্সের পাশে কে আছে? এখান থেকে ইন্ডেক্সের পাশে কে আছে? ভেন্ডর আছে আর এসএস আছে। আমার সিএসএসটা কোনটার ভিতরে আছে? এসএস এর ভিতরে। তাহলে আমার এখানে এসএস লিখতে হবে না আগে? ভালো করে দেখেন, পাথের জিনিসটা ভালো করে দেখেন, এটা কিন্তু প্যাচ লাগাইবেন। আচ্ছা আমি এসএস লিখলাম, এসএস লেখার পরে এসএস এর মধ্যে আমার এটা কোথায় আছে? আমার এসএস এর ভিতরে আছে কোথায়? আমাদের তিনটা ফাইল এসএস এর তিনটা ফোল্ডার আছে, সিএসএস আছে, ইমেজ আছে, জেএস আছে। কোনটার মধ্যে আছে? আমার সিএসএস এর মধ্যে আছে। সিএসএস এর মধ্যে আমরা এখন কোনটাকে ইয়া করব? প্রথম আমাদের স্টাইল ডট সিএসএসটাকে, মনে করেন এটাকে আমি স্টাইল ডট সিএসএসকে আমি লিংক করে দিলাম। এখন পাচ্ছ ঠিক আছে? আমাদের সিএসএস আরেকটা আছে না, ওই সিএসএসটাকে তো আমাদের লিংক করাতে হবে। আবার যাব এখানে লিংকে ক্লিক করলাম, তো এখানে আমাদের কি লিখতে হবে? এস লিখলাম। এবারে কোনটার ভিতরে আছে? সিএসএস এর ভিতরে আছে। আমার কোনটা লাগবে? রেসপন্সিভ ডট সিএসএস। এবার বুঝছেন, আমি এটা লিংক করে একবার দেখা দিয়েছি। আপনার সিএসএস ফাইল তো আরও থাকতে পারে, থাকলে ওইগুলিকে এভাবে লিংক করে দিবেন। স্টাইল ডট সিএসএসটাকে লিংক করলাম, রেসপন্সিভ ডট সিএসএসটাকে আমি লিংক করে দিলাম। আমার লিংকের কাজ শেষ, আমার এই দুটার কাজই শেষ। এখন হচ্ছে কি আমাদের যে আর ইমেজ যেটা আছে, ইমেজের জন্য যেগুলো আছে, ইমেজটা তো হচ্ছে গিয়ে আমরা যখন ইমেজ থাকবে তখন ইমেজের ভিতরে গিয়ে আমরা ইমেজের মধ্যে লিঙ্ক করে দেবো। ইমেজটা এখানে লিঙ্ক করার লাগবে না, সিএসএস লিঙ্ক করার কাজ শেষ। এবার জেএসগুলিকে আমরা লিঙ্ক করবো কোথায়? আমরা অবশ্যই এখনো জেএস মানে জাভাস্ক্রিপ্ট শিখি নাই। আমি প্রথম দিন বলছিলাম যে আমাদের হেডের ভিতরে যত লিঙ্ক আছে সব লিঙ্ক আমরা হেডের ভিতরে করব, কিন্তু জেএস লিঙ্কটা আমরা হেডের ভিতরে করবো না। শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলি আমরা একবারে সবার নিচে এখানে শেষে। আমাদের বডির মধ্যে তো আমরা অনেক HTML কোড লিখবো না, এখানে এই জায়গার মধ্যে তো আমরা অনেক কোড লিখবো না। কোড লেখার পরে একবারে সবার শেষে আবার করে বডির বাইরে, HTML এর বাইরে না, একবারে বডি শেষ হওয়ার আগে, এই বডিটা শেষ হওয়ার আগে এই জায়গায় এসে আমি জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করে দেবো। বডিতে কিছু লেখার আগে যদি লিংক করে দিই সমস্যা? কোনো সমস্যা নেই। যেমন আমি এখন যে রেসপন্সিভ ডট সিএসএস লিঙ্ক করে রাখছি, আমি এটা কোনো কাজ করছি? আমি ফাইলও তৈরি করি না, ফাইল তৈরি করছি, শুধু ফাইলটা তৈরি করছি, আমি কোনো কাজ করি না, আমি লিঙ্ক করে রাখছি। যখন কাজ করবো তখন তো কাজ হবেই। বা আমরা যখন যখন অ্যাঙ্করটেকের কাজ করছিলাম, আমি ফার্স্টে কিন্তু আপনি অ্যাক্সেস এর ভিতরে সিএসএস আরেকটা ফোল্ডার হ্যাঁ দেন, এখানে রেসপন্সিভ আর হচ্ছে স্টাইল সিএসএস। এখান থেকে যদি না বোঝেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি এখান থেকে দেখাচ্ছি। আমি এই জন্য বারবার আমি এখানে আসতেছি, কারণ ওখান থেকে যদি আপনার বুঝতে অসুবিধা হয়। এই দেখেন, আমরা দুইটা ফোল্ডার তৈরি করছি, একটা ভেন্ডর এবং একটা অ্যাসেটস। অ্যাসেটসের ভিতরে আমি আবার তিনটা ফোল্ডার তৈরি করছি। আমার কমন তিনটা জিনিস লাগবে, সিএসএস লাগবে, ইমেজেস থাকবে ওয়েবসাইটে, ইমেজেস লাগবে, তারপর আমরা জেএস লাগবে। যেহেতু এটা এখনও শিখি নাই, তবুও এটার মধ্যে আমাদের একটা জেএস থাকবে। যখন আমরা জেএস কাজ করবো, আমাদের মেইন ডট জেএস বা স্টাইল ডট জেএস বা স্ক্রিপ্ট ডট জেএস, আমাদের একটা জেএস থাকবে। তো আমি এই সিএসএস এর ভিতরে এসে আমি দুইটা ফোল্ডার তৈরি করছি, একটা হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। যদি আরও সিএসএস থাকে আমরা এখানে তৈরি করব, তৈরি করে এখান থেকে আমি লিঙ্ক করে দেবো অ্যাসেটস সিএসএস স্টাইল ডট সিএসএস। আর যখন আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, জাভাস্ক্রিপ্টের এখানে লিঙ্ক করবো না, জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা করবো একবারে সবার শেষে। সবার শেষে কোথায়? আমাদের এই HTML এবং বডির আগে। এখানে তো আমি অনেক লেখা লিখবো, অনেক কোড করবো না আমি এখানে তো আমি অনেক কোড করবো, অনেক টেক করবো। মনে করেন যে আমি 1000 লাইন কোডই করলাম, কোনো সমস্যা নাই। 1000 লাইন কোডের পরে এই বডি শেষ হওয়ার আগে, এখানে আসে আমি এখানে আসবো। এখানে এসে বডিটা যখন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এসে আমি এখানে জেএসটা কীভাবে করবো শুধু জানার জন্য আমি বলে দিই কীভাবে লিঙ্কটা করবো, কারণ যেহেতু আমরা এখনও জেএস শিখি নাই।
তখন হবে আমাকে SCRIPT স্ক্রিপ্ট SRC, এটার ভিতরে আমাদের লিঙ্ক হবে। আমাদের এই লিঙ্কটা কিন্তু CSS গুলি লিঙ্ক হয় LINK দিয়া, আর এটা হবে আমাদের স্ক্রিপ্ট দিয়ে। এখন আমি সোর্সের মধ্যে কি ওই যে এটা যেমন SREF এর ভিতরে আমি যে পাত্র ধরা দিয়েছি, তখন আমি সোর্সের ভিতরেই পাত্র ধরাই দেবো, বুঝলেন? যদি আমি এখানে করি, আমাদের যদি JS এর ভিতরে যাই, JS এর ভিতরে গিয়ে যদি একটা নিউ ফাইল নিই, তখন JS এর জন্য আমাদের এক্সটেনশন কি হবে? .js, HTML এর জন্য .html, CSS এর জন্য .css, আর JavaScript এর জন্য .js। আমি script.js নামের একটা দেখেন ফাইল তৈরি করলাম। এখন আমার এই ফাইলটাকে আমার লিঙ্ক করাতে হবে না? তখন এটাকে লিঙ্ক করাতে হবে কীভাবে? এই সেম সিস্টেম SS এর ভিতরে আছে আমাদের, গেলাম SS এর ভিতরে, আছে কোথায়? JS এর মধ্যে। আবার কোথাও CSS দিবেন না, কারণ এটা আমার JS এর মধ্যে আছে। JS এর মধ্যে গেলাম, এই দেখেন script.js আছে। তখন আমাদের এটা কাজ করবে। এখন আমরা এটা সবার লাস্টে তৈরি করে রাখবো। এর মধ্যে আমরা এখানে যা যা কাজ করার প্রয়োজন সকল কাজ আমরা এখান থেকে করবো। এখানে আমরা HTML তো কাজ আছে সব করে নিব, করে নিয়ে এটা লাস্টে পরে থাকবে। আমাদের JS এর লিঙ্ক করা শেষ, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করাও শেষ। এখন হচ্ছে কি আমাদের যেটা বলছিলাম আমি, যে আমাদের স্ট্রাকচার একটা ফলো করব। কেমনে? আমাদের সিমেন্টিক ট্যাগ আছে, আমি ওই দিন মুখে বলছিলাম, কয়েকটা দেখাই দিয়েছিলাম। যেমন সেকশন একটা সিমেন্টিক ট্যাগ, ওই দিন আমি NAV ইউজ করছিলাম, NAV, NAV একটা সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগগুলি কিভাবে থাকতে পারে, আমি কোথায় দেখাবো? আচ্ছা, এটা নিয়ে আনি। মনে করি এটা আমাদের ফুল উইথের একটা ওয়েবসাইট, আমাদের ফুল উইথের একটা ওয়েবসাইট নিলাম। নেওয়ার পরে আমাদের ফার্স্টে কি থাকে? ফার্স্টে এখানে থাকে কি একটা আমাদের, এই জায়গা থাকে কি আমাদের একটা হেডার থাকে। ফার্স্টে বলছি দেখা প্রশ্নে আমাদের একটা হেডার থাকে, আর সবার নিচে কি থাকে? এটা আমাদের কি থাকে? এখানে একটা ফুটার থাকে। আর এই পুরো সেকশনটা যেটা আছে আমাদের, এটা কিসের থাকে? মেন সেকশন। এখানে মেন কাজগুলি হয়, হেডারের কাজ হেডারে করবে, ফুটারের কাজ ফুটারে করবে, দুটো কাজ আমি দিয়ে দিছি। আর এই ফুল সেকশনটা হচ্ছে আমাদের, এই ফুল সেকশনটা আমাদের মেন সেকশন। এই মেন সেকশনের ভিতরে আমি সেকশন দিয়ে 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 করতে পারি। এ পাশে আবার থাকতে পারে কি আমাদের একটা অ্যাসাইড, এ পাশে আমাদের অ্যাসাইড থাকতে পারে, আর এই সাইডে থাকতে পারে আমাদের কি ফুল কন্টেন্ট থাকতে পারে না? এরকম ওয়েবসাইটগুলো এরকম থাকে না? একটা হেডার থাকে, একটা অ্যাসাইড থাকতে পারে না? একটা অ্যাসাইড থাকে, তারপর মেন কন্টেন্ট থাকে, একটা ফুটার থাকে না? এভাবে থাকে না? এই যে এখানে যে ট্যাগগুলি আছে, এই সবগুলি এখন যে নামগুলি বলছি, নাম অনুযায়ী ট্যাগ, নামেরই ট্যাগ। এই ট্যাগগুলি যে নামগুলি বলছি, এগুলি একটা একটা ট্যাগ, আর এগুলি হচ্ছে আমাদের সিমেন্টিক ট্যাগ। আর সিমেন্টিক ট্যাগের আমি সংজ্ঞা দিন কি বলছিলাম, যে ট্যাগ দিয়া নির্দিষ্ট কাজটা করানো হয়। শুধু এই ট্যাগের কাজ এটা, এই ট্যাগ দিয়ে অন্য কোনো কাজ করানো হয় না। যেমন সেকশন ট্যাগের অন্য কোনো কাজ আছে? সেকশন ট্যাগে অন্য কোনো ট্যাগের ভিতরে হয়? সেকশন ট্যাগ হয় বাইরে, সেকশন ট্যাগের ভিতরে অন্য ট্যাগ হয়। যেমন ডিবের ভিতরে সেকশন ট্যাগ হবে না, সেকশন ট্যাগের ভিতরে ডিব হবে। সিমেন্টিক ট্যাগ যা আছে সবগুলো সিমেন্টিক ট্যাগ সবার বাইরে হবে, সিমেন্টিক ট্যাগের ভিতরে অন্যান্য ট্যাগ হবে। যেমন আমি এখানে হেডার লেখার সময় আমি এখানে যদি SEADER হেডার একটা ট্যাগ আছে, আমরা হেডার ট্যাগের ভিতরে সবগুলো হেডার লিখবো। আর এটা হচ্ছে আমাদের, এটা যেহেতু বলছি আমার মেন অংশ না, মেন অংশ পুরোটা মেন নামের একটা ট্যাগ আছে, ওই ট্যাগটার ভিতরে আমরা সকল মেন ট্যাগ লিখবো। এটা একটা ফুটারের ভিতরে ফুটার নামের একটা ট্যাগ আছে, ফুটার অংশটা পুরোটাই ফুটারের মধ্যে লিখবো। এখানে একটা অ্যাসাইড আছে, এই মেন সেকশনের ভিতরে, মানে মেন যে ট্যাগটা আছে মেন ট্যাগের ভিতরে আমাদের কি আছে? এবার একটা অ্যাসাইড আছে, তখন অ্যাসাইড নামের একটা ট্যাগ আছে ASIDE। তো অ্যাসাইড ট্যাগের ভিতরে আমি অ্যাসাইডের কাজগুলি করবো। আর এই পাশে আমি সবগুলো সেকশন দিয়ে 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 আলাদা আলাদা যে সেকশন, যেমন হিরো সেকশন থাকতে পারে, ব্যানার সেকশন আছে, বা টেস্টিমোনিয়াল সেকশন আছে, সবগুলো সেকশন দিয়ে 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 আমি এখানে কাজ করব। বুঝতে পারছেন জিনিসগুলি? এগুলি আমি কীভাবে লিখবো এখানে? তখন আমাদের হেডারের জন্য ফার্স্টে কী লাগবে? একটা হেডার ট্যাগ লাগবে। একটা হেডার ট্যাগ নিলাম, এই হেডার ট্যাগের ভিতরে এটার মাঝখানে সব কাজ হবে। এটার মাঝখানে আমি এটার মাঝখানে এসে হেডারের যত কাজ আছে, হেডারের ভিতরে আমার কি আছে? নেবার আছে, বা আমাদের টপ হেডার থাকতে পারে, টপ হেডারটাও এই হেডারের ভিতরে থাকবে। আবার আমাদের নেবার আছে যেটা NAV, এই নেবারের কাজটাও ওই যে সার্চ বা বাটন হোম এটার ভিতরে থাকবে। এরপরে আমাদের আছে কি মেন সেকশন আছে না, তখন ওই যে আমাদের মেন নামের একটা ট্যাগ আছে,
মেন সেকশনের সব কাজ হবে এই মেন ট্যাগের ভিতরে। মেন ট্যাগের ভিতরে তখন আপনি কি করবেন, সেকশন দিয়ে দিয়ে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা হবে, তখন আপনি এসি সেকশন দিয়ে দিয়ে কাজ করবেন। এই মেন সেকশনের পরে আমাদের কি আছে, ফুটার ট্যাগ আছে। এই ফুটার ট্যাগের ভিতরে আপনি যে ফুটারের যে কোড আছে সব কোড এখানে লিখবেন। ওই যে কপিরাইট সেকশন বা কপিরাইট ছাড়াও কপিরাইটের উপরে এখানে একটা ফুটারের একটা অপশন থাকে, ফুটার একটা অপশন থাকে। এই ফুল অংশটুকুলি আমাদের হবে কি এই ফুটার অংশের মধ্যে। মানে আপনারা এটা এভাবে ভাগ করে নেবেন, একটা ওয়েবসাইটকে এভাবে ভাগ করে নেবেন কি, হেডার অংশের মধ্যে হেডার থাকবে, আর যে মেন অংশ আছে দেখেন, মেন ট্যাগের ভিতরে সকল সেকশন দিয়ে মেন ট্যাগের ভিতরে সব কাজ হবে, মেন সেকশনের ভিতরে সব কাজ হবে। এটার ভিতরে অ্যাসেট থাকতে পারে বা অন্যান্য যে সেকশন আছে, হিরো সেকশন থাকতে পারে, ব্যানার সেকশন থাকতে পারে, যত সেকশন আছে মানে একটা ওয়েবসাইটে যত কাজ আছে সব কাজ হবে এই মেন সেকশনের ভিতরে, মেন ট্যাগের ভিতরে। এরপরে হবে ফুটারের কাজ শেষ হবে। এটাকে যদি আমি দেখাতে চাই কোথায় দেখাতে পারি, ধরেন দেখলাম দারাজে গেলাম, এই যে দেখেন এখানে আছে একটা জিনিস, এখানে কি আছে, আমি এটাকে এখান থেকে দেখাই, যেটাকে ইয়ে করি, এই দেখেন এই অংশটা, এটা কি হেডারের মধ্যে না, এই অংশটা কি হেডার না, এই অংশটা পুরোটা আমাদের হেডারের মধ্যে। এরপরে আমাদের আরেকটা অংশ আছে দেখেন, ও এটা ভাবে নেওয়া যাবে না, দেখলে পুরোটাকে আগে ধরে নিতে হবে। এটা আমাদের ফুল ওয়েবসাইট থেকে এই অংশটা যেটা আছে না, এটা আমাদের কি হেডার না, এটা আমাদের ফুল অংশটা হেডার। আমাদের ফটোটা এখানে দেখা যাচ্ছে না, ফটো সবার নিচে, এই জন্য ফটোটা দেখা যাচ্ছে না। এই নিচে সবার নিচে এখানে থাকবে কি, এখানে সবার নিচে থাকবে কি আমাদের ফোটার অংশটা থাকবে। আর এখানে দেখেন আমাদের মেন সেকশনের ভিতরে কি কি আছে, এটা যে আমাদের মেন সেকশন না, এই মেন সেকশনের ভিতরে দেখেন এই যে এটা আছে না, এটা একটা সেকশন না, এতটুকু একটা সেকশন না, আর এখানে আরেকটা সেকশন আছে দেখছেন, এই একটা, এটা হচ্ছে আমাদের সাইড বার। এখানে আপনি অ্যাড হতে পারে বা এই সাইডে কোনো জিনিস থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে। এই যে এই সাইডটা আছে না, এটা এই সাইডে হতে পারে, এই সাইডে হতে পারে, যে সাইড দেন এটা হচ্ছে একটা সাইড বার। সাইড বারে আবার অনেক ইয়া থাকতে পারে, যে কি জানি কয় মেনু থাকতে পারে। মেনু থাকতে বলতে কি, এটা ক্লিক করলে এটা যাবে অনেকগুলি লিস্টিং থাকে না অনেক জায়গায়, যেমন W3 স্কুলের মধ্যে কিন্তু বাম পাশে কিন্তু লিস্টিংটা আছে না, বাম পাশে একটা অ্যাসেট বার আছে না, সেখানে একটা লিস্টিং আছে, আর মাঝখানে কি সব কন্টেন্ট আছে, আর এর সাথে একটা লিস্টিং আছে। এভাবেই হচ্ছে কি আমাদের ফুল একটা ওয়েবসাইটকে কল্পনা করতে হয়। সো এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা এতদিন ধরে আপনাকে শুধু সেকশন দিয়ে করে এনেছি, তারা আপনার কোড বোঝার জন্য। এখন এই স্ট্রাকচারটা ফলো করে তারপরে করবেন, বুঝতে পারছেন? এই স্ট্রাকচারটাই হচ্ছে মেন। স্ট্রাকচার না দিলে আপনি HTML5 এর মধ্যে এটি সিমেট্রিক ট্যাগগুলির মতো HTML5 এর জন্য এই কোড দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, সবাই জানবে। কেউ যদি আসেন হেডারে ক্লিক করে হেডারের শেষটা কোথায় আছে সে বুঝে ফেলতে পারবে। এখান থেকে নিয়ে পর্যন্ত আমাদের হেডার মেন সেকশন কী আছে, এই যে এখানে মেনে ক্লিক করলে আমাদের মেন সেকশনে যা যা আছে সব কিছু বেরিয়ে আসবে। আমাদের ফুটার সেকশন আছে, ফুটার সেকশনের ভিতরে যা যা আছে ফুটার অংশটা বেরিয়ে আসবে। এবার আসি, যদি আমি বুস্টআপ নিয়ে আলোচনা করতে যাই, এখন দেখেন বুস্টআপটা কি। আমি বুস্টআপে চলে আসি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমি দেখছি তো, আপনি একটু পরে ঘুমায় যান। আমি বুস্টআপে ক্লিক করলাম, এই দেখেন আমাদের এখানে আছে কি বুস্টআপ আছে। আমি বুস্টআপে গেলাম, এখানে আমাদের ভার্সন কিছু তো আছে, বুস্টআপ 5.3, মানে বুস্টআপ 5 আর কি, বুস্টআপ 5 আর 5.3। আর বুস্টআপ 4 ছিল, বুস্টআপ 3 ছিল, ওগুলো আগের। হ্যাঁ এখানে আছে তো, এখানে যে আপনার আগের যে ভার্সনগুলো আছে, যে বুস্টআপ 4.6 4 ছিল, যে প্রিভিয়াস রিলিজ। আর এখন নিউজটার মধ্যে এখানে হ্যাঁ এগুলো আলাদা আলাদা ভার্সন কেটেছে বুস্টআপ 5 এর জন্য। এখন আমাদের বুস্টআপ 5 এর এখান থেকে আপনি যে ডক্স আছে, এক্সাম্পল আছে, আইকন আছে, বুস্টআপের আমি বলছিলাম না ফন্ট আছে, আইকন বা বুস্টআপের আইকন আছে, এখান থেকে বুস্টআপের আইকন আপনারা ইউজ করতে পারবেন। এখানে যখন আসবেন, এখন হচ্ছে কি আমরা বুস্টআপটা লিঙ্ক করবো কীভাবে। এই যে বুস্টআপটা আছে না, এই বুস্টআপটাকে তো আমাদের যেমন CSS আমরা যেভাবে লিঙ্ক করছি, এই বুস্টআপটাকে আমি নিজে তৈরি করা না। এই যে এটার মধ্যে অ্যাসেট বার আছে, দেখেন এই অংশটা আছে, এটা মেইন কন্টেন্ট আছে, এরপর একটা অ্যাসেট আছে। তা আমাদের বুস্টআপটা তো আমরা নিজের তৈরি করা না, একটা থার্ড পার্টি টুল না, মানে অন্য একজন করে রাখছে। এই থার্ড পার্টি টুলটা আছে না, টুলটাকে দিয়ে সেটা তারপর আমাদের লিঙ্ক করে দিতে হবে। কিন্তু কথা আছে, এখানে কোশ্চেনও করে, টিচাররা কোশ্চেন করে
যে আমাদের না প্রথম জিজ্ঞেস করে এরকম প্রশ্ন করতে পারে যে আপনাদের সিএসএস এর ফ্রেমওয়ার্ক কি, সিএসএস এর ফ্রেমওয়ার্কের নাম কি, তখন নাম বলতে পারেন আপনি বুস্টআপ, টেলউইন বুস্টআপ, বুস্টআপে যত কাজ করতেছেন বলবেন বুস্টআপ। তখন বলে আমরা বুস্টআপ কয়ভাবে লিঙ্ক করতে পারি বা আমরা বুস্টআপ কয়ভাবে ইউজ করতে পারি। এতদিন ধরে আমরা পড়ছি সিএসএস 3 ভাবে লিঙ্ক করা যায়, ইন্টারনাল, ইনলাইন আর হচ্ছে এক্সটার্নাল, বা ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, 3টা। তো আমরা সিএসএস কে যেমন 3 ভাবে লিঙ্ক করতে পারি, এখন না আমরা বুস্টআপ 2 ভাবে ইউজ করতে পারি। এটা লিঙ্ক না, লিঙ্ক তো একটাই হবে। আমরা বুস্টআপটা 2 ভাবে ইউজ করতে পারি। একটা কিভাবে, একটা হচ্ছে এটার একটা সিডিএন লিঙ্ক আছে, এই সিডিএন লিঙ্ক দিয়ে আমরা বুস্টআপটাকে, এখানে কি লিঙ্কগুলো দেওয়া আছে? হ্যাঁ, সিডিএন, এই যে আমাদের শেষ জন্য দেখেছেন। আমরা এটা কি করতে পারি, সিডিএন দিয়ে লিঙ্ক করতে পারি। সিডিএনটা কি? কন্টেন্ট। সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যদি বলা হয় সিডিএন এর ফুল মিনিং কি, সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমরা সিডিএন দিয়ে লিঙ্ক করতে পারি। এই যে এটা আমরা সিএসএস এর মধ্যে গিয়ে এই লিঙ্কটা করে দেবো, আর জেএস এর মধ্যে গিয়ে এই লিঙ্কটা করে দেবো। এটার মধ্যে কি বয়লার প্লেট আছে HTML5 এর মধ্যে, ইয়া 5 এর মধ্যে? হাত থেকে আমরা বয়লার প্লেট তুলে দিচ্ছি। বয়লার প্লেটটা থাকলে ওরা হয়তো বয়লার প্লেটটাকে তুলে দিয়েছে নাকি? বয়লার প্লেটটা তুলে দিয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন বয়লার প্লেটটা তুলে দিয়েছি। তো দিয়েছি পরে আমরা এখন বলতেছিলাম কি, যে সিএসএস কীভাবে ইউজ, বুস্টআপ কীভাবে ইউজ করা যায়। বুস্টআপ 2 ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আমার সিডিএন দিয়ে লিঙ্ক করা, সিএসএস যেভাবে লিঙ্ক করছি এখান থেকে আমি সিডিএনটাকে লিঙ্ক করে দেওয়া, লিঙ্ক করে দিয়ে ইউজ করতে পারি। দ্বিতীয় একটা হচ্ছে আমি ডাউনলোড করে ইউজ করতে পারি। আমি বুস্টআপটাকে ডাউনলোড করে আমার এই যে ফাইলে রেখে, ওই যে ব্যান্ডর নামের যে ফোল্ডারটা তৈরি করলাম না, এই ফোল্ডারের ভিতরে আমাদের কাজটা কি, আমরা বলছি থার্ড পার্টি যত টুল ইউজ করবো সকল টুল আমাদের ভেন্ডরের ভিতরে থাকবে। নতুবা আমাদের সমস্যাটা হবে কি, যদি এসএস এর ভিতরে যদি আমি সব রাখি, সিএসএস সব এক জায়গায় রাখি, বুস্টআপের সিএসএস আর আমার নিজের সিএসএস, কাস্টম সিএসএস মিলে যাবে, বা খুঁজতে অসুবিধা হবে। বা যা আপনি এটা যখন ডিজাইন করবেন, আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, এই ডিজাইনটা কিন্তু আরেকজন ডেভেলপার এটা ডেভেলপ করবে। যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হন, যে আপনি ফ্রন্ট এন্ড করবেন, ব্যাক এন্ড করবেন, তাহলে তো আপনি করলেনই, আপনি হয়তো বা কিছু বুঝতে পারবেন, এরপর আপনার পেজ লেগে যেতে পারে। কিন্তু যখন একটা অন্য একজন লোকের যখন দিব আপনার কাজটা, আপনার কাছ থেকে ফ্রন্ট এন্ড করায় নিল, ব্যাক এন্ড অন্য একজনকে দেওয়া করাবে, তখন কিন্তু ওই লোকে কিন্তু এই স্টাইল, এই স্ট্রাকচারটা খুঁজবে। এই যে এখানে সে জানবে যে এসএস নামের একটা ফোল্ডার থাকবে, ব্যান্ড নামের একটা ফোল্ডার থাকবে, এসএস এর ভিতরে যা আছে সব কিছু নিজে তৈরি করা। সে এসএস এর ভিতরে ঢুকে যা পাবে সব কিছু কাস্টমভাবে তৈরি করা। ব্যান্ডের ভিতরে যা থাকবে সে জানি, এগুলি সব থার্ড পার্টি টুল। মানে এটা বোঝানোর জন্য সে তো বুঝবে না। আপনি তো এখানে আমি স্টাইল ডট সিএসএস আর রেসপন্সিভ ডট সিএসএস দিয়েছি, এখানে আপনার নাম চেঞ্জ করে অন্য নাম দিয়ে দিলেন, সে তো আর বুঝতেই পাবে না এটা কি নিজে তৈরি করছেন নাকি অন্য থার্ড পার্টি অন্য কোনো টুল আছে। কারণ বুস্টআপ ছাড়াও যদি আরও কোনো টুল ইউজ করেন আপনি, ওই টুলের তো আবার যে সিএসএস থাকতে পারে, পেজ লিখে যাবে। এই জন্য স্যার আমাদের কি কোর্সে ব্যাকএন্ডের ইয়ে দেখাবেন? না ব্যাকএন্ডের দেখানো হবে না। এখান থেকে দেখেন আমরা সিডিএন তো ইউজ করবোই, পাশাপাশি আমি ডাউনলোড আগে দিয়ে নিই। এখান থেকে আমি ডাউনলোড দিই, বুস্টারটা দেখেন, বুস্টার যখন ডাউনলোড দেবো একটা জিপ একটা ফাইল তৈরি হবে। এদিকে দেখেন সবাই দেখেন, যখন ডাউনলোড দেবো আমাদের জিপ একটা ফাইল হবে। এই জিপ ফাইলটাকে কী করবো, Ctrl+X এখান থেকে কাট করে নিলাম,
কাট করে নিয়ে আমাদের যে ফোল্ডারটা আছে এখানে আসবো, এখানে এসে আমাদের যে ক্লাসটা আছে এটার মধ্যে আমাদের যে ভেন্ডরটা আছে এই ভেন্ডরের ভিতরে গেলাম, গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এটা জিপ ফাইল নাকি, এটা আমার আনজিপ করতে হবে না ফার্স্টে। এটার উপরে ক্লিক করলাম, এক্সট্রাক্ট হেয়ার দিলাম, এটা আনজিপ হয়ে গেল না। এখন আমি জিপটাকে রাখতে পারি না রাখতে পারি, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের এই ফাইলটা চলে আসছে না, এই দেখেন বুস্টারের ভিতরে আবার সিএসএস আলাদাভাবে ফাইল তৈরি করা আছে। এখন এটাতে আসবেন, দেখেন এটার ভিতরে কতগুলি সিএসএস আছে দেখছেন, এটার মধ্যে সিএসএসগুলি আছে। পরে আবার যখন বেঁকে যাবেন যাবেন জ্যাসের ভিতরেও কতগুলি বান্ডেল জ্যাস তৈরি করা আছে, যেহেতু আমরা এখানে দিয়ে দিয়েছি আমরা এখান থেকেও দেখতে পারবো। আচ্ছা যখন চলে যাবো ব্যান্ডারের ভিতরে ঢুকবো, এই যখন সিএসএস যাবো দেখেন কতগুলি সিএসএস ফাইল দেখছেন, সিএসএস ফাইলগুলিকে এখান থেকে দেখতে পারবো। এবার আসি, আগে আমরা সিডেন্টটা দেখি, সিডেন্টটা কীভাবে লিঙ্ক করবো। এখানে আসবো, এই দেখেন এখানে দুটা লিঙ্ক আছে না আমাদের, একটা লিঙ্ক আছে কি ডিএক্স সিএসএস বুস্টআপ মিন ডট সিএসএস দেখছেন, একটা হচ্ছে বুস্টআপের মিন ডট সিএসএস, একটা আছে কি বুস্টআপের বান্ডেল ডট মিন ডট জেএস। বলার পেটটা নাই নাকি এখানে, বলার পেটটা থাকলে বলার পেট থেকে সুন্দরভাবে বোঝা যেত আমাদের কি। ওই যেন ছোট্ট একটা বলার পেট দেওয়া রাখছি। এখন দেখেন, এখন দেখা যাচ্ছে, এই দেখেন তারা কী করছে দেখেন, আমাদের যে সিএসএসটা আছে যে বুস্টআপ ডট মিন ডট সিএসএস যেটা আছে, এই মিন ডট সিএসএসটাকে কী করছে ওই যে লিঙ্কের ভিতরে, এই দেখেন এখানে এই লিঙ্কের ভিতরে হেডের ভিতরে এটাকে লিঙ্ক করে দিচ্ছি। আর আমি বলছি জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় ইউজ করবো, সবার নিচে। এই দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা লেখা লাগছে একবারে বডির উপরে, লাস্টে এসে কী করছে আমাদের স্ক্রিপ্টটা স্ক্রিপ্ট টেক দিয়েছি না, এখানে কি দিয়েছি আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি, ফাইলের নামটা দেখাতে চাচ্ছি আগে আপনাদেরকে। এটা হচ্ছে বুস্টআপ ডট মিন ডট সিএসএস, আর একটা দেখেন কি বুস্টআপ ডট বান্ডেল ডট জেএস, মানে মিন ডট জেএস। এখানে হচ্ছে বান্ডেলটা কেন, বান্ডেলটা ব্যতীত তো আমাদের আরেকটা আছে এখানে, এই জন্য বেলারবেট থেকে দেখালাম কোথায় দিবেন। এই দেখেন এখানে লিখে দিছি, হ্যাঁ এই দেখেন এখানে আমাদের এটা কি আছে বুস্টার মিন ডট সিএসএস, এটাকে দিব সবার উপরে হেডের ভিতরে, আর বুস্টার বান্ডেল ডট মিন ডট জেএসটা দেবো এটা দেবো সবার নিচে। এখানে দিয়েছি, এখানে দেখেন বান্ডেল ছাড়াও এখানে লেখা দিচ্ছি ইফ ইউ ইউজিং দ্য যে কম্পাইল জাভাস্ক্রিপ্ট এন্ড প্রেফার টু ইনক্লুড প্রপার সেপারেটলি। আপনি জাভাস্ক্রিপ্টকে দুইটা দেওয়া আপনি ইয়া করতে পারেন। এখানে দেখেন কি আছে প্রপার ডট মিন ডট জেএস, আর হচ্ছে কি বুস্টআপ ডট মিন ডট জেএস। এখানে দুইটা ফাইল আছে না, আপনি যদি চান এখান থেকে কপি করে নিয়ে কপি করে নিয়ে এই লেখাটাকে নিচে এখানে এসে এখানে আপনি দিয়ে দিতে পারেন। এই যে এখানে যেখানে আছে নিচে এসে এখানে কন্ট্রোল ভি পেস্ট, ভিউটা দিয়ে দিই ওয়াটার। এই দেখেন আমাদের এটা আছে নিচে আসে না, নিচে এসে আমি এটাকে এই যে একটা স্ক্রিপ্ট এটা হচ্ছে আমাদের কি প্রপার ডট মিন ডট জেএস, একটা হচ্ছে কি বুস্টআপ ডট মিন ডট জেএস, দুইটাকে আলাদাভাবে দিতে পারি। কিন্তু আপনি যদি চান এখানে বুস্টআপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এখন বান্ডেল আর এই দুটার মধ্যে পার্থক্য কি, বান্ডেলটা হচ্ছে এই দুটো একসাথে করে দেওয়া, এই দুটো জিনিসই আছে এই বান্ডেলের ভিতরে আছে, আর এই দুটো জিনিস আলাদা করে দিয়েছে প্রপার একটা বুস্টআপ মিন ডট জেএস একটা আলাদা করে দিয়েছে। আপনি আলাদা দিতে পারেন, আপনি শুধু বান্ডেলটা যদি দেন তাহলে এই দুটার কাজই করবে, দুইটা একসাথে আছে এটার ভিতরে। তাহলে আপনারা কী করবেন, এখান থেকে এই যে বুস্টআপ ডট মিন ডট জেএস যেটা আছে বান্ডেল ডট মিন ডট জেএস আছে এটা দিয়ে দেবেন নিচে, তাহলে হয়ে যাবে, আমাদের এইটা আর দেওয়ার প্রয়োজন নাই। এছাড়াও আমি এতক্ষণ ধরে যেটা খুঁজছিলাম এটাই আর কি, দেখেন আপনি যদি এভাবে না করতে চান যে আপনাদের ফার্স্ট থেকে HTML না লিখে যদি করতে চান, এখান থেকে এটা বয়লার প্লেট, আগে বয়লার প্লেটটা আরও অনেক বড়ো ছিল, এটাই এতক্ষণ খুঁজে পাইনি, আমি ভাবছি আরও বড়ো, তো 4 মধ্যে বা 5 আগের ভার্সন অনেক বড়ো ছিল, এখান থেকে ছোটো করে দিচ্ছি। আপনি এটাকে কপি করতে পারেন, এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে কপি করলেন, কপি করে এনে আপনি এখানে এসে এটাকে পুরোটাকে একবার করছিলাম আবার করবো, আপনি ধরেন নিচে দিয়ে আবার, হ্যাঁ নিচে দিয়ে মনে করেন না এটা নাই, আপনি নিচে আসবেন, নিচে এসে আপনাকে কন্ট্রোল ভি পেজ দিয়ে দিবেন, পেজ দিয়ে দিলে আপনার পুরোটা হয়ে গেলো, ডক্টর HTML থেকে নিয়ে পুরোটা যেটা আছে
এটা একবারে লিঙ্ক হয়ে গেল, যে এখানে আমাদের সিএসএসটা লিঙ্ক হয়ে গেল, পাশাপাশি আমাদের এখানে এই দেখেন স্ক্রিপ্টটাও লিঙ্ক হয়ে গেল। এটা এটা কিন্তু আমাদের আছে দেখেন bootstrap.bundle.min.js, এটা লিঙ্ক হয়ে গেল। এখন আপনার এখানে অন্য অন্য যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো করে দেবেন, আপনার যে স্টাইল ডট সিএসএস এর লিঙ্ক আছে সব লিঙ্কগুলো এখানে করে দিবেন, বা যে এখানে হেলো ওয়ার্ড যেখানে লেখাটা আছে এখানে আপনার তো কোড আছে সব কোড করে নিতে পারেন। আপনি যদি চান যে না আপনি ওখান থেকে এটা কপি করে আনবেন আর ওটা কপি করে আনবেন, তাও আনতে পারবেন। আপনি যে মনে করেন যে আমি এটা চাচ্ছি না, আমি যেহেতু এখানে কাজ করছি আগে, এখানে কাজ করছি না আগে, আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। দেখেন আপনি চাইলে যে এই লিঙ্কটা আছে না, এটা এখান থেকে মনে করেন কপি করলেন, Ctrl+C কপি করে আনবেন, এখানে এনে যে আমাদের যে লিঙ্কগুলি আছে এটার উপরে দিবেন। আমরা যে লিঙ্কগুলি করছি কাস্টম লিঙ্কটা করছি না, কাস্টম লিঙ্কটার উপরে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। আবার যদি চান যে আমি জেএসটাও নিব, জেএসটাকে আপনি এখান থেকে এসে যে যে জেএসটা আছে এই জেএসটাকে এখান থেকে Ctrl+C কপি করে এখানে এসে ওটা দিয়েছিলাম না, ডাবল দিয়েছিলাম, ওটা তুলে ফেলি, এটা আমার লাগবে না। যে আমার ফুটার শেষ, বডির আগে এসে এখানে Ctrl+V পেস্ট, আমার বুস্টআপ কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি বুস্টআপের সাথে এখন কাজ করতে পারবো, আমার সিএসএস কানেক্ট শেষ, আমার জেএসও কানেক্ট শেষ। এখন কত হচ্ছে কি আপনারা কুশন করেন নাই কেন, আমি যে বলছি এটা সবাই এটা আগে দিবেন, আগে আমাদের এটার আগে দিবেন, স্টাইল ডট সিএসএস এর আগে দিবেন বলছি না, এখানে বলছি না, আমি এটা এখানেই কেন দেবো, আমি এটা নিচে কেন দিলাম না, কারণ আমি তো এটা নিচে দিতে পারতাম না, এখানে এখানে দিতে পারতাম না, এখানে না দিয়ে আমি এটা উপরে দিলাম কেন, আমি এটা উপরে দিলাম কেন, এটা উপরে দিয়ে আমার যে কাস্টম সিএসএসটা নিচে দিয়ে এটা উপরে দিলাম কেন। আমি প্রথম দিনই বলছিলাম আমাদের কোড কাজ করে কিভাবে, লেফট থেকে রাইট এবং টপ থেকে বটম, উপর থেকে কাজ করে। এখন আমি যদি এটাকে যদি আমি নিচে দিই তাহলে প্রায়োরিটি পাবে কে, নিচের কোডটা প্রায়োরিটি বেশি পায় না, নিচের যে লাইনটা আছে নিচের লাইনটাকে প্রায়োরিটি বেশি দেয় না, কারণ উপর থেকে তো সে কোড পরে পরে চলে আসছে, চলে আসে নিচে আসে দেখলো সে আমার বুস্টআপ আছে, তখন বুস্টআপের কাজ করবে না। এখন আপনি কাস্টম যে সিএসএসটা করবেন, বুস্টআপের ডিজাইনকে আপনি ওভার রেট করবেন, মানে বুস্টআপে কালার দেওয়া আছে মনে করেন প্রাইমারি কালার ব্লু কালার দেওয়া আছে, আপনি এই ব্লু কালারটারে অন্য একটা কালার দিতে চাচ্ছেন, আপনি কাস্টমভাবে ডিজাইন করলেন, তো আপনি সিএসএস এর মধ্যে উপরে কাস্টম ডিজাইন করলেন, সে বুঝলো কোডে বুঝলো বা ব্রাউজার বুঝলো, সে এটাকে কাস্টম ডিজাইন দিচ্ছে, ও নিচে আসে যখন দেখবো যে আবার যে বুস্টআপের মধ্যে এটার মধ্যে আপনার প্রাইমারি দেওয়া, তো সে কোনটাকে নিবে, প্রাইমারি নিচেরটাকে নিবে। তো আপনি তো আপনার তো আর এটা কাস্টমটা থাকলো না, কারণ আপনি বুস্টআপকে প্রায়োরিটি দিয়ে দিলেন, বুস্টআপ প্রায়োরিটি নিয়ে গেল। এই জন্য আপনি এটাকে যাতে কাস্টমাইজ করতে পারেন নিচেসটাকে, এটাকে পাওয়ার পরে সে দুইটাকে পাবে, এটাকে নিবে, এটাকে নেওয়ার পরে যখন আপনার কোডটা দেখবে যে কাস্টম করা, তখন সে লাস্টে আপনার কোডটাকে কাজ করবে। এই জন্য আপনি কী করবেন, এটাকে নিচে দিয়ে দিবেন। এরপরে দেখেন আমি রেসপন্সিভ ঢুকাইছি স্টাইলের পরে, কারণ রেসপন্সিভের মধ্যে আমি মিডিয়া কোয়েরি ইউজ করবো, যাতে এটার পরে সেই মিডিয়া কোয়েরিটা কাজ করে, এই জন্য দিলাম। আবার এবার কথা হচ্ছে গিয়া আমাদের স্ক্রিপ্ট সবার নিচে দিলাম কেন, আপনার থেকে কোশ্চেন করেন না, আমি যে ফার্স্ট থেকে বলতেছি স্ক্রিপ্ট সবার নিচে, স্ক্রিপ্ট সবার নিচে, স্ক্রিপ্ট সবার নিচে দিলাম কেন, মানে ওইটা বেশি, তারপরে একদম শেষে যে ওইটা বেশি ভালো থাকে। এটার জন্য না, আমাদের স্ক্রিপ্টটা নিচে দেওয়ার জন্য। এটার এখন তো আমি বুস্টআপের স্ক্রিপ্টটা দিলাম, ওই যে আমার কাস্টম স্ক্রিপ্ট যেটা করবো ওই এসএস এর ভিতরে, ওটা আমি এটার নিচে দিয়ে দিব, এখানে এটা আমি ওই স্ক্রিপ্টটাকে দিয়ে দিব। বুস্টআপ কোড, এই কোডটা সবার নিচে দেওয়ার কারণটা হচ্ছে এটা যদি আপনি স্ক্রিপ্টটা যদি এখানেও দেন, এখানে দিয়ে দেন তাও কাজ করবে, হেডের ভিতরে দেন তাও কাজ করবে। দেখবেন অনেকে দেখবেন হেডের ভিতরেই বুস্টআপের কোড করে, বা জাভাস্ক্রিপ্টের কোড করে, হেডের ভিতরেই করা যায়, আপনি উপরেও করতে পারবেন নিচেও করতে পারবেন। নিচে করাটা প্রায়োরিটি দেয়, মানে আপনার এটা কোডাররা এটা সবসময় নিচে দেয় কেন, কোড আমি প্রথম দেখছি উপর থেকে পরে পরে আসে। তো বুস্টআপের যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক কোড আছে, অনেক কোড তৈরি করা আছে। তো ব্রাউজার তো যখন আপনি লোড করবেন তখন দেখবেন কি জানেননি, যেখানে আসছেন না, এখানে এসে যখন আপনি এখানে লোড করবেন, কোনো কিছু লোড করবেন, এই দেখেন তাড়াতাড়ি নিয়ে নিছে না, আবার কিছু কিছু বাদে খালি ঘুরে 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 সেটা লোড নেই কেন, কারণ সে তো এই পেজের মধ্যে যে জাভাস্ক্রিপ্টগুলি আছে, জাভাস্ক্রিপ্ট মানে কি ইন্টারঅ্যাক্টিভিটি, তার যে ইন্টারঅ্যাক্টিভিটিগুলি আছে সেই ইন্টারঅ্যাক্টিভিটিগুলি সে কাজ করতে 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 সে কাজ করতে লোডের সময় বেশি লাগে, সে কাজ শেষ করে তারপরে শো করে। এখন আপনি মনে করেন এই ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্টের কাজ আছে না, বা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্টের কাজ থাকতে পারে না। জাভাস্ক্রিপ্টের কাজ কি ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করা, আর এইচটিএমএল সিএসএস এর কাজটা কি আমার এখানে সামনে শো করানোটা, মানে আপনি কি চাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভিটি আগে হোক তারপরে শো করুক,
এখন আপনি এখানে একটা আপনি এখানে একটা ডোমেন লিখলেন, ডোমেন লেখা সার্চ করলেন, কিছুই আসলো না, সাদা হয়ে গেছে, সাদা হয়ে ঘুরতেছে ঘুরতেছে। অনেক ওয়েবসাইট কিন্তু এরকম হয়, ঘুরতেছে ঘুরতেছে, বিরক্ত লাগে না? আর যদি এমন হইতো যে লেখাটা চলে আসছে, ইন্টারেক্টিভিটি আস্তে আস্তে আসুক, আমি লেখাটা পড়তে পড়তে সেটা আসুক, সমস্যা আছে কোনো? লেখাটা চলে আসলে আপনার মনে শান্তি পাবে, চলে আসলে আমি দেখতে থাকি, ইন্টারেক্টিভিটিটা পরে হোক। এই জন্যই আমরা কি করি, এই জাভাস্ক্রিপ্টটাকে সবাই লাস্টে দিই। সবাই লাস্টে দিলে কি হয়, সেই ইন্টারেক্টিভিটিটা পরে দিক, আগে আমাদের উপরে যে HTML CSS যে কোডগুলি আছে সেই কোডগুলি রান করে দিই, সেগুলি রান করলো আগে। পরে হলো মনে করেন এখানে একটা এমন জিনিসে আছে, ধরেন এখানে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি লেখালেখি আছে অনেক, মনে করেন 2-3টা স্ক্রল করার পরে নিচে অনেক গেছে একটা বাটনের মধ্যে ইন্টারেক্টিভিটি আছে, সেটা একটু পরে হলে তো আমার সমস্যা নাই, আমি উপরে জিনিসগুলো একা দেখে ফেলতেছি। এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলি সবার লাস্টে দিই, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল কারণ যে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট সবার নিচে টেস্ট করার মূল কারণ হচ্ছে এটা। তা আমাদের এটা কাজ হয়ে গেছে, এখন তো আমরা বলছি এটা হচ্ছে একভাবে সিডিএন দিয়ে আর হচ্ছে গিয়ে ডাউনলোড করে আলাদা একটা আছে না। এখন ডাউনলোডের যে বুটস্ট্র্যাপটা আছে ওইটা আমি কীভাবে অ্যাড করব? আমি তো এখানে ডাউনলোড করে ফেলছি না, ডাউনলোড করে এখানে রেখে দিছি না, হ্যাঁ ব্যান্ডারের ভিতরে। এই যে যখন সিএসএস আসবেন দেখেন এখানে কত সিএসএস আছে, কত সিএসএস ফাইল দেখছেন, অনেকগুলো সিএসএস ফাইল না? এই সবগুলির কাজ আছে আলাদা আলাদা, আলাদা কাজ আছে বলেই সবগুলি আলাদা আলাদা তৈরি করা হয়েছে। যেমন আমরা 2টা সিএসএস করছিলাম না, একটা হচ্ছে স্টাইল ডট সিএস, একটা রেসপন্সিভ ডট সিএসএস। কেন করছি? 2টার কাজ আলাদা, এই জন্য 2টাকে আমি লিঙ্ক করে রাখছি। এখানে প্রত্যেকটারই কাজ আছে আলাদা আলাদা, ওগুলো যখন আপনারা করবেন করতে 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 বুঝে যাবেন। এখন কথা হচ্ছে আমরা তো সবগুলি করবো না, তো একটা করবো, কারণ আমি তো সিডিএন থেকে একটাই আনছিলাম, এরকমই আমি একটা করব। একটার মধ্যে আমরা কোনটা করব? একটার মধ্যে আমি এখান থেকে কোনটা করবো? এখানে অনেক কিছু আছে, বুস্টআপ সিএসএস আছে, বুস্টআপ সিএসএস ম্যাপ আছে, মিন ডট সিএসএস আছে, অনেক কিছু আছে না। এখান থেকে শুধু বুস্টআপ মিন ডট সিএসএস তখন খুঁজে বলতে হবে নাকি? ফাইল, আপনি একটা ফাইল খুঁজবেন, এতগুলো ফাইলের মধ্যে একটা ফাইল খুঁজে পাবেন না। এটা তো সবার আগে থাকে, উপরে দিকে থাকে বা নিচে থাকলো, একটা ফাইল খুঁজে পারবেন না। বুস্টআপ মিন ডট সিএসএস যেটা আছে, আমরা এই মিন ডট সিএসএস যেটা আছে ওটাকে লিঙ্ক করে দেবো। এখন কথা হচ্ছে এখানে দেখেন বুস্টআপ ডট সিএসএস আর বুস্টআপ ডট মিন ডট সিএসএস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি বুস্টআপ সিএসএস এর মধ্যেও দিতে পারি, হ্যাঁ আপনি বুস্টআপ সিএসএস দিলে কাজ করবে, বুস্টআপ মিন ডট সিএসএস দিলে একই কাজ করবে। কিন্তু এখানে মিন ডট সিএসএস আর বুস্টআপ ডট সিএসএস এর মধ্যে পার্থক্যটা কি? এই মিন মানে হচ্ছে মিনিফাইড, মিনিফাইড ভার্সন। এখানে যা কোড আছে এখনো তাই কোড আছে, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। এতক্ষণ তো আমি বান্ডেল ডট জেএস এর মধ্যে কিন্তু মিন ডট বলছি, বান্ডেল ডট মিন ডট জেএস, বুস্টআপ ডট মিন ডট সিএসএস। এই মিনটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মিনিফাইড ভার্সনটা কি? মিনিফাইড ভার্সনটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে সিএসএস লিখছি না, সিএসএস কীভাবে লিখছি? লাইন বাই লাইন, লাইন বাই লাইন, একটার পর একটার পর একটা লাইন লিখছি না। আমাদের সিএসএস কোডটা কি আছে নাকি বলে দিয়েছিলাম? এই দেখেন তো, একটা লাইন 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 বাই লাইন কোড করছি না। এই লাইন বাই লাইন লিখছি, একটা লাইন লাইন লাইন, একটা পরে একটা একটার পর একটা লাইন লিখছি। লাইন লাইন লেখার কারণে এই যে লেখাটা আছে পড়বে, এই লাইনটা পরে শেষ করবে, পরে এই লাইনটা পরে শেষ করবে, পরে এই লাইনটা করে শেষ করবে, পরে এই লাইনটা শেষ করবে, এমনি একটা একটা করে লাইন পরে 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 শেষ করবে। আপনার এখানে বুস্টআপের মধ্যে তো এমন হাজার হাজার লাইন কোড আছে, বুস্টআপ ডট সিএস এর মধ্যে এরকম হাজার হাজার লাইন কোড আছে। তো সেই লাইনগুলো সে একটা 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 করে পড়তে হবে, পড়তে মনে করেন সময় একটু বেশি লাগবে। আর মিনিফাইড ভার্সনটা কি জানেননি, মনে করেন সব একবারে এক লাইন লেখা, মানে আলাদা আলাদা করে দেওয়া না। মনে করেন যে এটাকে এর ভিতরে মনে করেন এখানে নিয়ে আসছে, এটা এখানে নিয়ে আসছে, এটা এটার পরে মনে করেন যে এখানে নিয়ে আসছে, এটা এখানে নিয়ে আসছে, এটা এখন মনে করেন এটাকে এখানে নিয়ে আসছে, এটা এখন মনে করেন এটাকে এখানে নিয়ে আসছে, এটা কোড কাজ করবে তাই তো? হ্যাঁ কোড তো কাজ করবে ঠিক। হ্যাঁ অবশ্যই আপনি আপনার দিলে কাজ করবে, অবশ্যই কাজ করবে কোডে, কেন কাজ করবে না? এই যে আপনি তো পুরো এই জন্য তো এই পুরোটা যে বলি শেষ করার জন্য এই পুরোটা, এই দেখেন এখানে আমি করছি, নিচে দেখেন একটা এরর আছে, এই যে নো এরর, দেখেন কোনো নো প্রবলেম, আমি কিন্তু উপরে নিয়ে গেছি কোড নো প্রবলেম, মানে কি এখানে একটা এররও নাই, একটা প্রবলেমও নাই, কারণ এটা এভাবে দিলে কাজ করবে, কারণ আমি কিন্তু সবটিকে আলাদা করে দিয়েছি এই কলম দিয়ে। আমার দেখার জন্য সুন্দর নাকি? হ্যাঁ এখন আমি এভাবে যদি লিখি তো আমাদের দেখতে অসুবিধা হয় না। এই লাইনটা করে আমাদের এখন যে আমি এটা যদি পড়তে যাই, দেখা দিলে এটা পড়তে গেলে লিখতে অসুবিধা না। আমি এখানে স্ক্রল করে দেখতে পারি এখানে প্রবলেম। এরকম করে যদি আমাদের এই যত কোড আছে, মনে করেন 1000 লাইন কোড আছে, 1000 লাইন কোডে আমি এক লাইনে লিখে ফেললাম, সমস্যা নেই। দেখতে খারাপ দেখা যায় না? দেখা যাবে না। মানে দেখতে কাজ করে আমি বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা ব্রাউজার বুঝতে পারে, ব্রাউজার তো বুঝতে পারে নাকি? জি স্যার।
ব্রাউজার তো বুঝতে পারবে নাকি? হ্যাঁ, আগে চলে আসো, ব্রাউজার তো বুঝতে পারবে। মানে এইভাবে আমাদের মতো করে এভাবে লেখা কোড আছে কোথায় জানেন? এই যে এটাই বুস্টারটা উইন্ডোজ এস। আর আমি এতক্ষণ ধরে যে এক লাইনে নিয়ে আসছি না সবগুলি একটা একটা করে, এটা লেখা আছে কোথায় জানেনি? বুস্টার উইন্ডোজ এস। এই জন্য যাতে ব্রাউজার যাতে সহজে পড়তে পারে, ব্রাউজার ওভাবে বুঝতে সুবিধা, ব্রাউজারের সময় কম লাগবে পড়তে, কারণ সে এক লাইন করে পড়ে না পড়ে একবারে পড়ে বলবে পুরোটা, লোড কম নেবে। লোড কম নেবে করে। এই জন্য আমরা উইন্ডোজ এসএসটাকে দিব। বুঝছেন এবার পার্থক্য? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এখানে বুস্টার ডোর সিএসএস দেন, এখন না দিয়ে আমরা উইন্ডোজ সিএসএস কেন দেব? এই যে পড়ার জন্য আমাদের এটা করার জন্য। আবার মনে করেন যখন জেএসএ যাবেন, জেএস থেকে কোনটা দিবেন? জেএস যাবেন, জেএস দেখেন এখন অনেকগুলো জেএস আছে না, এখান থেকে জেএস কোনটা দিবেন? অল্প করে এখানে একটা আছে বান্ডেল ডট জেএস। আমরা বান্ডেল কেন বলছি? বান্ডেল আবার প্রথম থেকে তো আমি সিডিএন দেখা দিছি। বান্ডেলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা বুস্টার ডট সিএসএস আছে, আবার একটা প্রপার ডট সিএসএস আছে। আর বান্ডেলের মধ্যে আমার বুস্টার এবং প্রপার দুইটা এটার ভিতরে ইন্টিগ্রেট করা আছে। তাহলে আমার একটা নিলে হয়ে যাচ্ছে, আমার আর প্রপার আলাদাভাবে দেওয়া লাগছে না। এখানে প্রপার দিয়েছি আলাদাভাবে না, এখানে প্রপার তারা আলাদাভাবে দেয় নাই, সরাসরি বান্ডেল দিয়ে দিয়েছি। ওটা আলাদা করে দিয়ে আরও ঝামেলা, আলাদা ফাইল দেবো কেন? এখানে বান্ডেল দিয়ে দেবো। এখানে দেখেন বুস্টার ডট বান্ডেল ডট জেএস আছে একটা, আবার বুস্টার ডট বান্ডেল ডট মিন ডট জেএস আছে একটা। এখান থেকে আপনারা কী করবেন? বান্ডেল ডট মিন ডট জেএস অন্য ফাইল দিবেন, অন্য ফাইল দিলে কাজ করবে না। অন্য ফাইল না দিয়ে আপনি এখান থেকে কী করবেন? সরাসরি আসবেন বুস্টার ডট বান্ডেল ডট মিন ডট জেএস। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ যতবার ডাউনলোড করেন না কেন ঘুরে ফিরে ফাইল দিয়ে পাবেন। তখন যে নামগুলি মনে না থাকে তাহলে সমস্যা না। এখান থেকে বান্ডেল ডট মিন ডট জেএসটা দিবেন, আর সিএসএস থেকে সিএসএস মিন ডট বুস্টার ডট মিন ডট সিএসএসটা এটা দিয়ে দিবেন। এখন আমরা যদি এটাকে যদি করতে চাই তাহলে আমরা কোথায় করব? এখানে মনে করেন যে আমি সিএসএস উপরে করবো আর জেএসএস সবার নিচে করবো। LIN লিঙ্ক করলাম। এখন আমি লিঙ্ক কোথায় করবো? কোথায় যাব? ভেন্ডরের মধ্যে আছে না, আমি যাবো ভেন্ডরের ভিতরে, গেলাম ভেন্ডরে। ভেন্ডরের ভিতরে যে ফোল্ডারটা আছে না বুস্টার 5.3.8, আমি এটা রাখছি কেন? আমি এটা এডিট করি নাই কেন? তাই পরবর্তীতে বুঝতে পারি, আজ থেকে যদি 2 বছর পরে যদি আমি এটা খুলি ডাউনলোড করা আছে, তখন আমি বুঝতে পারবো আমি কোন নাম্বার ভার্সনটা ইউজ করছি। এটা 5.3.8। এই জন্য আমি বান্ডেল যে ব্যবস্থা রেখে দিলাম। এটার ভিতরে যাওয়ার পর আমি কি করবো? কোথায় যাবো? যেহেতু উপরে লিঙ্ক করতে আছে আমি সিএসএস যাবো। সিএসএস থেকে আমি এখান থেকে কোনটা দিব? এখান থেকে খুঁজে বার করবেন বুস্টার ডট মিন ডট সিএসএস কোনটা আছে, এটা খুলে খুঁজে বের করবেন। দেখেন বুস্টার ডট মিন ডট সিএসএস এখানে আছে নাই, আপনি নিচে যাবেন, নিচে খুঁজবেন, দেখেন কতগুলি করা আছে। এগুলি সবগুলির আলাদা কাজ আছে। যখন আমরা কাজ করবেন, এই যে বুস্টার ডট মিন ডট সিএসএস চলে আসছে না, আমি এটাকে লিঙ্ক করে দেবো। আমার বুস্টার ডট মিন ডট সিএসএস লিঙ্ক করা হয়ে গেছে। এবার আমার প্রয়োজন কি? জাভাস্ক্রিপ্টটা এখানে করি। জাভাস্ক্রিপ্টটা কীভাবে লিঙ্ক করবো? SCR একটা স্ক্রিপ্ট, এখানে একবার সোর্স নিয়ে নিলাম। কারণ স্ক্রিপ্ট দিলে আবার আপনাকে সোর্স দিতে হবে। ওটার লিঙ্ক যেমন করি SREF এর ভিতরে, এটার লিঙ্ক করতে হবে SRC-র ভিতরে। সোর্সের ভিতরে আমরা কোথায় যাবো? ভেন্ডর আছে, ভেন্ডরেতে বুস্টার ওটারে দিলাম। এখান থেকে যাবো কোথায়? জেএস এর মধ্যে। জেএস থেকে বুস্টার ডট বান্ডেল ডট মিন ডট জেএস চলে আসছে না, আর এটাকে লিঙ্ক করে দেবো। এটাকে লিঙ্ক করে দিলেই আমার হয়ে গেছে। তখন তো আর দুইটা তোমার একসাথে করা লাগবে না, আমি দুইটা একসাথে করে দেখাইছি। কারণ যদি আমি এটা করি তো আমার আর এই যে এটার প্রয়োজন নাই। উপরেটা যখন করবো তখন তো আমার ইনিসেটটার প্রয়োজন আছে, আমার সিডেনের প্রয়োজন নাই। আমি সিডেনটা তুলে দিলাম, কারণ যেহেতু আমি এখান থেকে ডাউনলোড করে আমি ইউজ করতেছি, বা আমি এখান থেকে যদি ইউজ করি আমার সিডেনটার প্রয়োজন আছে, আমি এই সিডেনটাকে তুলে দিলাম। এখন আপনি ওকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, আবার সিডিএন দিয়ে ইউজ করতে পারেন। এবার আসলে আবার পার্থক্য আছে একটা। এখন আবার আপনার প্রশ্ন করতে পারেন, স্যার আমি ডাউনলোড করে করলে সমস্যাটা কি, আর আমি সিডিএন দিয়ে করলে সমস্যাটা কি, আমি কোনটা দিয়ে করবো? আপনারা প্রশ্ন করেন না, আমি আপনাদের প্রশ্ন আমি করি, আমি আবার উত্তর দিই। এই দেখুন আপনাদের প্রশ্ন আমি করি, উত্তর আমি দিই, আপনাদের কোনো প্রশ্ন নাই কেন এলো, এটার উত্তর নাই, প্রশ্ন নাই, উত্তর তো জানেনই না, প্রশ্ন জানেন না। প্রশ্ন আমি নিজে করি, আবার উত্তর আমি নিজেই দিই। যাই হোক না, যে কোনো একটা করলে হলে এখন একটা পার্থক্য আছে। আপনি যখন ডাউনলোড করবেন, আপনি এখন এই মুহূর্তে ডাউনলোড করছেন, আমি ডাউনলোড করে আমি প্রজেক্ট শুরু করে দিয়েছি। এখানে এটার মধ্যে যেটা আছে এই ভার্সনটাই কিন্তু থাকবে, ভার্সনটা চেঞ্জ হবে? চেঞ্জ তো হবে না, আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমার ফিজিক্যাল মেশিন থেকে শুনে দেখে শুনেন না, আমরা যখন ফিজিক্যাল মেশিনে ডাউনলোড করে নিয়েছি, এখন তো আমাদের এই ডাউনলোডটাই কাজ করবে নাকি, এটা তো আপডেট হচ্ছে না। যখন আমি সিডিএনটা ইউজ করবো, সিডিএনটা একটা সুবিধা আছে কি, সিডিএনের মধ্যে হচ্ছে কি যখনই বুস্টারে কোনো আপডেট হবে
এটা সিডিএনে চলে আসবে। আর আমার সিডিএন তো অলরেডি কানেক্ট করে আছে, তার মানে আমি আপডেটটা পাচ্ছি। কোনটা ইউজ করা সেটা এখন মনে করেন যে আপনি মনে করেন যদি আবার অনলাইনে আবার সিডিএন আরেকটা ঝামেলা আছে, কোনো কারণে আপনার নেট নাই, তখন কিন্তু বুস্টারের একটা কাজ করবে না, কারণ এটা তো থার্ড পার্টি থেকে নেওয়া। তখন কি কাজ করবে? নেট নাই, তখন ডাউনলোড করতে হবে। আর যখন আর যদি আপনার ডাউনলোড করা থাকে, আপনি ইন্টারনেট ছাড়াও আপনারটা কাজ করবে, কারণ শেষ করা আছে, শেষগুলি কাজ করবে। আপডেট আসলেই তো হুম। আপডেট আসলে এবার বুঝেন পার্থক্যটা কেন কোনটা ইউজ করবেন? এটা হচ্ছে আপনার এখন আপনার প্রয়োজন থেকে আপডেট আসলে তখন আমরা কি করব? আবার আপডেট দিয়ে দিবেন। আমরা বুঝতে কিভাবে আপডেট আসলে আমাদের খবর রাখতে হবে। খবর হবে কি, আপনি বুস্টাপে যাবেন না, এখন বুস্টাপে গেলে যে দেখেন না, আমরা এখন বুস্টাপে আছি না, বুস্টাপে আছে এটা 5.3 আছে, যদি 5.4 আসে বা আপডেট আসে অন্য কোনো কিছু আপডেট। হ্যাঁ, তবে বারবার আপডেট দেওয়া লাগবে না। এখানে একটা আছে বুস্টাপ 4 থেকে বুস্টাপ, এখানে যে ভার্সনটা আপডেট হয় মনে করেন 5.3, 5.4, 5.6 এগুলো কাছাকাছি থাকে। এখানে কিছু কিছু জিনিস খেলে আপডেট করে, কিন্তু যখন বুস্টাপ 4 আবার বুস্টাপ 5 যেটা, এটার মধ্যে কিছু পার্থক্য আছে। 4 এর অনেক কোড আছে, 5 এ কাজ করে না, 5 এর অনেক কোড আছে, 4 এ কাজ করে না। মনে করেন আপনি বুস্টাপ 4 ডাউনলোড করছেন, ডাউনলোড করে আমি লিঙ্ক করে দিয়েছেন, লিঙ্ক করে দিয়ে আপনি কাজ করছেন, কিন্তু আপনি বুস্টাপ 5 এর কিছু ক্লাস আপনি ইউজ করতেছেন, তো এটা তো বুস্টাপ 4 এ নাই, তখন এটা কাজ করবে না আর কি। এই জন্য আবার বুস্টাপ 5 ইউজ করে যখন 4 এর কাজ করবেন তখন কাজ করবে, কারণ 4টা সহ হয় বা অনেক কিছু আছে যেটি বাদ দিয়ে দিছি, টার্মিনেট করে দিয়েছে 5, ওটা তো আলাদা জিনিস, ওটা কাজ করবে না। কিন্তু আপনি 5 এরটার মধ্যে 5 এর 1, 2, 3, 4 যে ভার্সনগুলো আছে এগুলি কাজ করবে। এগুলো টেস্টে তারা অল্প অল্প আপডেট করে করে ভার্সনটা চেঞ্জ করে। যখন আপনি 5 থেকে আবার 6 এ চলে যাবে তখন আবার অনেক কিছু বড় আপডেট হবে, ওটা তো মেজর আপডেট, বড় আপডেট তখন হবে। এখন যেহেতু আমি এটা নিয়ে আসছি, দেখেন তো আমাদের এটা কি ইয়া করা আছে, লাইভ করা আছে? আমাদের এটা লাইভ করা আছে না? এখন স্টাইল সিএসএসটা কই, আমাদের এটা লাইভ করা আছে। এখন মনে করেন HTML এ আসলাম, আসার পরে আমি মনে করেন যে এখানে যে হেডার আছে, মেইন আছে, মেইন সেকশনের ভিতরে মেইন সেকশনে কাজ করবেন, ফুটার আছে, সব কাজ করবেন। এখন এটা মনে করেন কমেন্ট করে রাখলাম, এটা তো স্ট্রাকচার কমেন্ট করে রাখি, এই স্ট্রাকচার অনুযায়ী কাজ করবেন। আমি যখন কাজ করবো তখন স্ট্রাকচার অনুযায়ী কাজ করবো। এখন মনে করেন আমি এমনিতেই লিখলাম একটা জিনিস, মনে করেন কি লিখবো, আমাদের চিরন্তন একটা কোড, এটাই কেন হইল না আমাদের চিরন্তন একটা কোড, আমি হেলো ওয়ার্ড লিখলাম। মানে হেলো ওয়ার্ড লেখাটাকে আমার মনে করেন কি যে এটাকে মাঝখানে নিতে হবে। মাঝখানে নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা তখন জানতাম কি এখানে একটা ক্লাস দিয়ে টেক্সট লাইন সেন্টার দিতাম, কোথায় স্টাইল দিতাম, স্টাইলে গিয়েছিলাম আমরা একটা কোড করতাম টেক্সট লাইন সেন্টার, এটা মাঝখানে চলে যাবে। এখন যদি আমি এটা এখানে লিখি, চলে আসছে মাঝখানে, দেখেন ভালো করে দেখেন, প্রথম ইয়া কোড এটাকে বুস্টআপ কোড, না আমরা আগে শেষ করছি অনেকগুলো নিয়ে স্যার আমি এটা করছি। এটা করে ফেলছেন আপনারা, বুস্টআপ দিতে করেন নাই। না এটা স্যার এমনি করছি। এই দেখেন তো আমরা যে এখানে এটা করলাম, এটা কি করলাম, S1 নিলাম, হেলো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম, এটার মধ্যে একটা ক্লাস নিলাম টেক্সট সেন্টার। আমি বিশেষ কোনো কোড লিখছি, আমাদের শুধু কি সিএসএসটা করা আছে, কিন্তু আমাদের এই সিএসএসটা ওই জায়গায় বুস্টার মিনডেট সিএসএস লিঙ্কটা করছি না, আমি থার্ড পার্টি যে লিঙ্কটা করছি না, এটার মধ্যে করা আছে। এটার মধ্যে একটা ক্লাস নেওয়া আছে টেক্সট সেন্টার দিলে, টেক্সট সেন্টারের মধ্যে জানে সে মাঝখানে চলে যাবে, টেক্সট লাইন সেন্টার এই ক্লাসটা করা আছে, এটা কি ক্লাস না, সে ওই সিএসএস মধ্যে লিখে দিয়েছে ডট টেক্সট সেন্টার দিয়ে, তারপরে সে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে লেখা দিয়েছে টেক্সট লাইন সেন্টার। এই জন্য আমি এই ক্লাসটা যখন বসাইছি তখন কাজ করছে। এখন একটা জিনিস দেখেন, আমরা যখন ধরে কিন্তু এখানে হাইফেনের জায়গায় কিন্তু ইয়া দিয়ে কাজ করছিলাম আন্ডারস্কোর, এখন যদি আপনি এখানে আন্ডারস্কোর দেন তারা কাজ করবে, আমরা তো আন্ডারস্কোর দিয়েছিলাম। হ্যাঁ, কালার তো চেঞ্জ হয় না কিন্তু ওখানে কালার তো চেঞ্জ হয় না এখানে আউটপুট দেখেন, বুঝছি কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে কে লেখা, আমি তো ক্লাস যে কোনো নামে লিখতে পারি, ক্লাসের মধ্যে আপনি নাম লিখতে পারেন না, কালার চেঞ্জ হবে কেন? ইটা হাইফেনের জন্য চেঞ্জ হয় না না, এখন ক্লাসের নামে চেঞ্জ হবে কেন, কাজ করছে, কাজ করে নাই কেন?
কারণ তারা বুস্টাপে যত কাজ আছে, যত ক্লাস আছে, সব ক্লাস হাইফেন দিয়ে। এখানে দুইটা ওয়ার্ডকে সবসময় হাইফেন দিয়ে লিখতে হয়। আমরা তো দিন ধরে কি আমরা কপি করতে সুবিধার জন্য আমরা ওটা করছিলাম। এটা আমি অন্য কোনো পার্থক্য বলছি কি, যে অন্য কোনো পার্থক্য না, আপনার যা মন চায় তাই লিখতে পারেন। আপনি এখানে ক্যামেল কেস দেখাইছিলাম না, ক্যামেল কেসও লিখতে পারেন যখন আমরা কাস্টম কোড করবেন। কিন্তু আমরা এখান দেখাতে যে এখানে যেটাকে সিলেক্ট করতে যাই, সিলেক্ট হয়েছে, একটা সিলেক্ট হয়েছে, তখন আমাকে এটা কী করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে তারা হাইফেন দিয়ে কোড দিয়ে কাজ করছে, এই জন্য আপনাকে কী করতে হবে, এটা হাইফেন দিয়ে লিখতে হবে। যেহেতু হাইফেন দিয়েছে, আপনাকে হাইফেন দিয়েই লিখতে হবে। এই জন্য আমরা টেক্সট সেন্টার দিছি, সে মাঝখানে চলে গেছে। এখন আমার প্রয়োজন, আমি চাচ্ছি তার যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে মনে করেন চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে গেলে আমি এটাকে তো কালার চেঞ্জ করবো নাকি, তো আমি ক্লাসকে অন্য জায়গায় দিলে কাজ করবে, আমার এটার মধ্যে তো কালার কাজ করতে হবে। তো আমার এটার মধ্যে কী করতে হবে, এই জন্য বলছিলাম মাল্টি ক্লাস। এটা ফার্স্টে আমি এটা বোঝানোর আগে মাল্টি ক্লাসটা আবার দেখাই দিলাম, আগে তো বুঝালাম, আবার দেখাই দিয়েছিলাম। এখান থেকে মাল্টি ক্লাস আমি আরেকটা ক্লাস দেবো। তখন আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডের জন্য কি বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, পুরোটা লেখা লাগবে না, বি জি। এটারও এক্সটেনশন আছে, এটা এক্সটেনশন এড করলে এখানে সাজেশন শো করবে আর কি। বিজি না, বিজি না, ওটা না, বিজি। এখানে কিছু কালার আছে, কালারটা আমরা দেখবো, পোস্টার থেকে দেখবো। যেমন প্রাইমারি আছে, ইনফো আছে, ডেঞ্জার আছে, কোনটার কী কালার আমরা দেখে নিব। এখন মনে করেন এটার কালার দিয়ে দিলাম আমি, মনে করেন বিজি ইনফো। এখন যদি আসি, কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আছে, যেমন আমি ইনফো দিলাম, বিজি ইনফো, ইনফো কালার নাম ইনফো আর কি। এর জন্য আমি করা কালার বলে দিলাম, বিজি ইনফো আছে, পরে হচ্ছে গিয়া প্রাইমারি আছে, ডেঞ্জার আছে। মানে এক এক কালার ডিজাইন, যেমন প্রাইমারিটা দিলে হচ্ছে নীল আসবে, ডেঞ্জার দিলে লাল হয়ে যাবে। মানে ডেঞ্জার মানে কি লাল, ডেঞ্জার মানে লাল। আবার ইনফো মানে কি ইনফরমেশন টাইপের, যে এই কালারটা এরকমভাবে একটা কালার নিয়ে নিল না। এরকমভাবে প্রত্যেকটা কাজই এটা ক্লাস দিয়ে, শুধু ক্লাস বসানো। আপনি জানতে হবে কোন ক্লাসের কোন কাজ, এই ক্লাস বসে দিবেন আপনার বুঝতে হবে। এখন আমি তো এটাই বললাম যে এখানে কিছু কালার তারা দিল, বললাম না আমি ইয়া থেকে দেখে নিব। ডেঞ্জার আছে, ইনফো আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, এই কালারগুলো আছে। কিন্তু কাস্টম কালার যখন করব আমি, আমার এই কালারটা মনে করেন প্রয়োজন নাই। আমি চাচ্ছি এই কালারটাকে আর একটু ডিপ বা আর একটু হালকা। তো আর একটু ডিপ দিয়ে তো এটার কোনো কালার নাই, কালার তো এটাই ফিক্সড। আপনি যখন ইনফো দিবেন, যত জায়গায় ইনফো দিবেন এই কালারটাই আসবে। এটা ইনফো এটা এভাবে ডিজাইন করা আছে, এই জন্য আছে। যখন আপনি আরেকটু অন্যভাবে কাজ করতে চান, এটাকে আমি একটু ডিপ কালার দেবো, তখনই আপনাকে কাস্টম সিএসএস করা হবে। তোর কাস্টম সিএসএস কীভাবে করবেন, আরেকটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, আপনার কাস্টম সিএসএস করতে এখানে ঝামেলা করবেন। এখন আপনারা জানেন যে এটা একটা ক্লাস না, এই ক্লাসের কারণে তো কালারটা এটা আসছে। আমি যে কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি যদি এটাকে যদি এখান থেকে কপি করি, কন্ট্রোল সি কপি করলাম, এটাকে যদি আমি সিএসএস এর মধ্যে আসি, আর সেটা একটা ক্লাস নাকি, এটা আমি ডট দিলাম, ডট দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমি কী করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো নাকি, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো নাকি, এটা করবো। এটা ভুলেও করবেন না। কেন করবেন না, কারণ এই ক্লাসটাকে আপনার তৈরি করা, এই ক্লাসটা আপনার অন্য লোকে করে রাখছে, থার্ড পার্টি টুল করা আছে। আপনি এই কাজটা কখনোই করবেন না। এই তাদের যে ডিফল্ট যে ক্লাসটা আছে, ওই ক্লাসটাকে ধরে আপনি এটাকে সরাসরি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছে, এটাকে আপনি জোর করে চেঞ্জ করে দিবেন। এখন তো আপনি এখন তো জোরপূর্বক কিছু করলে হবে না। এখন যদি আমি জোরপূর্বক কিছু করে চেঞ্জ হয়েছে, আমার লেখা পড়ে কোনো ভুল আছে, স্টাইল ডট সিএসএস তো লিঙ্ক করা আছে ঠিক, ওই সে তো কাজ করছে। এখানে কিন্তু আমি দেখেন আবার এটা স্টাইল ডট সিএসএস লিঙ্ক করা আছে, আবার এখানে দেখেন আপনি বলছি না যে আমি কিন্তু আমার যে স্টাইল ডট সিএসএসটা কিন্তু নিচে লিঙ্ক করছি, এই যে উপরে কিন্তু বুস্ট আপ করছি, নিচে করছি। তো হিসাব অনুযায়ী এটা বাদ দিয়ে এটা করা উচিত ছিল না, এরা করতেছে না কেন, কারণ এটা আরও জনে অলরেডি করে রাখছি। আমি এই ক্লাসটা ধরে আমি কাজ করতে পারবো না। এখন আপনার যদি করতে হয় একান্ত, এখন ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, যতটুকু বলে রাখি, আমি কোড করাবো না, আমি কোড বেশি কোড করেছেন, কোড করেছেন মাত্র 1 লাইন কোড করেছি, আমি কোড করাবো না। কথাগুলো আপনি জানতে হবে, যা না জানলে আপনি কাজই করতে পারবেন না। এই যে আপনারা এই বলটা করবেন, 100% এই বলটা করবেন, আপনারা এই কালারটা এটাকে ক্লাসটাকে নিয়ে আপনারা চাইবেন যে এটাকে আমি আমার মতো করে কালার দিয়ে দিই, কারণ সে আর জন্য করে রাখছেন করে দিই।
না, কারণ সে আরো করে রাখছে, আপনি এটা কেন গ্রুপ করবেন? তখন আপনি এটা করবেন না, এটা না করে আপনি কি করবেন জানেননি, এটাকে হয়তো এটাকে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে দিবেন, নতুবা হচ্ছে কি আপনি এটার মধ্যে আরেকটা ক্লাস নেবেন, এটার মধ্যে আপনি আরেকটা ক্লাস নিতে পারবেন না, একটা স্পেস দিয়ে ক্লাস নিতে পারবেন, তখন আপনি নিজের মতো কাস্টমার একটা ক্লাস নিয়ে নেবেন, কারণ এটা আপনি নিজে ডিজাইন করবেন, কারণ ওদের ডিজাইন আমি করবো না, তখন এই বেজি ইনফোটাকে বাদ দিয়ে দিবেন, বা আপনি এটাকে নতুন একটা ক্লাস নিয়ে নেবেন, ধরুন মনে এটা কি আছে, একটা হেডিং না, দেখতে বুঝতে এটা S1 মানে একটা হেডিং, তখন আপনি হেডিং নামের একটা ক্লাস নিয়ে নেবেন, তখন আপনি ডট হেডিং লিখে এখানে সিস্টেম এখানে এসে কাজ করে দেবেন। এবার বুঝতে পারছেন? আমি এই জিনিসটা বুঝলাম যে আপনি যে হ্যাঁ, যখন আপনি কাস্টম ভাবে এটাকে কোড করবেন, তখন আপনি কাস্টম ক্লাস নিয়ে করবেন। আর বুস্টআপের ডিফল্ট যে ডিজাইন আছে, ওটা ডিফল্ট আছে, আপনি ডিফল্ট যদি না চান, তখন আপনি কাস্টম একটা ক্লাস নেবেন, ক্লাস নিয়ে করে দেবেন। আর যদি ওটার মধ্যে একান্তই করতে হয়, তখন ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ইউজ করতে হবে, কি যে ব্রাউজারকে বোঝাই দিতে হবে বুস্টআপের যেটা আছে ওটার থেকে আমি যেটা করছি এটা বেশি ইম্পর্টেন্ট, আপনি ওইটা বাদ দিয়ে এটা রাখেন। মানে কি তার এটা বলেছে জোর কইরা, এই যে দেখেন মনে করেন কাঠের মধ্যে পেরেক মারে না, পেরেক কি যেতে চায়, তখন এর মধ্যে কি করে আমরা হ্যামার মারি, তো যাবি নাকি যাইবি, এটা কি জোর করে দেওয়া, মানে যাকে যাচ্ছে না, কিন্তু আমি তাকে কি করছি জোর করে ঢুকে যাচ্ছি। ওটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ, মানে কি আপনি জোর করে এটাকে দেওয়া আছে এটাই করবেন, ওটাকে বলা হয় ইম্পর্টেন্ট ফ্ল্যাগ। ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা পরে দেখাবো, আমি জোরটা শুধু দেখাই দিছি। ওই যে উনি বললো না ম্যাডাম যে সব মাথার উপর দেওয়া যাবে, ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দেখালে মাথার উপর, কিন্তু এটা বেশি না, এর শুধু খালি আপনি খালি তো দেখানো হয়ে গেল। এখানে এসে খালি আপনি কি করবেন, কোডের মধ্যে একটা এক্সক্লামেটর সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখে দেবেন, ইম্পর্টেন্ট চলে আসছে, ইম্পর্টেন্ট লেখাটা লিখে দেবেন কোডের বাইরে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ। এটা আমি কোনো সিলেক্টই করি নাই, আমি দেখা দিলাম ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা কি, এটা আপনি ওই কোডের মধ্যে আনে সেরে দেখে এখানে মনে করেন এটা করলেন বা কই করলেন, এটাই করলেন, হ্যাঁ এটার পরে এখানে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ লিখে দেবেন, ওটা লেখার পর যা দরকার ওটা করে দিতে হবে। হ্যাঁ লিখে দেবেন। মনে করেন এটা বুস্টআপের ক্লাস আর কি, বুস্টআপের ক্লাসের পরে আপনি বুস্টআপের ক্লাসের মধ্যে আপনি নিজেরটা করে লাস্টে ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা দিয়ে দেবেন। এখন দেখেন এটা ইয়া দেখাচ্ছে এক্সপেক্টেড সিএসএস কিছু দেখাচ্ছে আর কি, এটা আমি এভাবে এটার ভিতরে আর কি এর ভিতরে ঢোকা দেবেন, যেহেতু এটা আমাদের ক্লাস দেওয়ার প্রয়োজন নেই, ওই ক্লাসের মধ্যে এসে এখানে এই যে এখানে এই যে কালার আছে, এখন ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা পিছনে লাগাই দিবেন। কিন্তু আপনি জোর করে সব কাজে জোর করে করানো যাবে না, একটা লোকের যদি সব কাজে জোর করে করান তাহলে কি হবে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে 2-3টা কাজ হতে পারে, তাকে জোর করে ফ্ল্যাগ দিয়ে দিলাম, জোর করে করালাম। এখন আমি যদি মনে হয় যে না বুস্টআপ ডিজাইন করছে, সব ডিজাইন যা আছে সব জোর করে করাই দেব, তো বুস্টআপটা আমি নিতে পারবেন, নিজে করতে পারতেন, সব কাজ নিজে জোর করে করাই দিবেন না, বুঝছেন? জোর করে করার এটা যত কমাবেন ততই ভালো। জোর করে করাবেন কখন, যখন কিছু কিছু কাজ আছে ওগুলো জোর করে করাই দিবেন। ও হ্যাঁ, আবার আপনাদের পড়া দেওয়া হবে, পড়া দেয় না এখন, পড়া দেয় না এখনো, হাজিরা বাকি আছে, পড়া দেওয়া বাকি আছে, হ্যাঁ হ্যাঁ যে নেই, আজকে হাজিরা নেব। দেখেন আপনাদের সবাই দেখেন, আপনাদের পড়া এখান থেকে দিয়ে দিই, হ্যাঁ রিডিং পড়া, এনডিতে যাবেন, আর আগে থেকে দিতাম কিন্তু আপনাদের চাপ সৃষ্টি হবে এই জন্য দিই নাই, কিন্তু প্রথম থেকে পড়ানো উচিত ছিল। এই যে আপনাদের যে প্রশিক্ষণ সামগ্রী আছে সিবিএলএম, এখানে যাবেন, সিবিএলএম যাওয়ার পরে আপনাদের ট্রেড কোনটা, যে আপনারা ওয়েব ডিজাইন ট্রেডে যাবেন, ক্লিক হিয়ার, এখানে যাওয়ার পর দেখেন এখানে আপনাদের ইয়া আছে, কয়েকটা মডিউল আছে, এই দেখেন M1 M2 M3 M4 M5 M6 M7, তার মানে কি আমাদের হ্যাঁ সবগুলি করতে হবে নিজে, যেহেতু এদের কাছে নিজে থেকে শুরু, কারণ M1 M2 দেখেন তো আমরা M7 তো পরে, আপনি এই জন্য নিচ থেকে দেখবেন, এই নিচ থেকে 7 নাম্বার থেকে, হ্যাঁ না ওইটা সিরিয়াল থাকো, কিন্তু আপনি এখানে মডিউলটা আর কি, এই যে মডিউল 1 2 3 4 5 6 7, আপনি মডিউল 1 এ ঢুকবেন, মডিউল 1টা কালকে পরে আসবেন। কত পেজ? 7 অন স্যার 96 পেজ আপনি কি বলতেছেন? 93 পেজ না না, এই 93 পেজ অনেক সহজ পড়া এগুলি, আচ্ছা নিচে না মনে আমরা দেখি, হ্যাঁ আমরা পড়ব, আমরা বিস্তারিত। এই যে আপনারা এখান থেকে এটা পুরোটা দেখে আসবেন। স্যার আপনারা তো একটা গল্প, আরে ও তো অনেক পেজ তো খালি হয়েছে, এখন তো পেজ তো খালি, ফার্স্ট পেজ হলো তো বেশি না,
আজ দেখেন এখানে এগুলো আছে আপনি এইসব একটা শিশু কত দেখে বুঝে ফেলছে হ্যাঁ না তুমি এসডব্লিউ করবে না তোমাকে এসডব্লিউ দিস 93 পেজে বলো এই যে এটা আপনারা পরে আসবে এটা পুরোটা পড়বেন রিডিং পড়বেন হ্যাঁ কি আছে এটা দেখুন ওই যে এখানে দেখেন কোশ্চেন আছে দেখছেন যখন আপনি পড়ে যান পার্টে যে উপরে যেগুলি পড়াইছে না এগুলোর উপরে কিছু কোশ্চেন আছে এই দেখেন স্যার আপনি এরকম একটু একটু কোশ্চেন দেন আমাদের এগুলো আমি শেষ করি আগে আমি শেষ করি আপনারা দেখেন এখানে না কোশ্চেন আনসার আছে নিচে এই যে এখানে আনসার আছে কোশ্চেন আনসার আছে আপনার হুবহু এখান থেকে আনসার নিতে হবে এমন কথা না আপনি আনসারটা দেখবেন আনসারটা দেখার পরে এই যে এগুলি পড়লে কি আমাদের ওই যে রিটেন পার্ট কমন আসবে আমি আপনাকে পড়ার আগে দেই পরে কথা বলি পড়া বুঝছেন পড়াটা পাইছেন তো পরে এখান থেকে এটা পুরোটা 93 পেজ যেটা আছে এটা কালকে পরে আসবে 22টা পেজ আল্লাহ দাঁড়ান এবার রেকর্ডিংটা